আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 109 ব্যাচের আজকে 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকে আমরা এসইও ক্লাসের নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো আজকে শুরু করার আগেই আমি আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমাদের কিন্তু পুরো কোর্সের প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা চলে আসছি, এবং আমরা অনেক কিছু এখন বুঝতে শিখেছি। তো এরকম মাঝামাঝি পর্যায়ে আসার সময় আমাদের লিড আইটি থেকে একটি অনলাইন এক্সাম আয়োজন করা হয়, যেটা কি আমরা মিড টার্ম এক্সাম বলে থাকি। এখন যদি আপনার মনে হয়, স্যার আমরা মিড টার্ম এক্সামটি কেন দিয়ে থাকি, আমরা কোর্সটি শেষ করার পরে আমাদের নিজেদের মোটামুটি ডিজিটাল মার্কেটার কিন্তু আমরা বলে থাকবো। এবং আমি আশা করি যে, এটা আশা করি না যে সবাই আর কি ফাইবারে জব করবেন বা ফাইবারে অর্ডার পাবেন, এটা আমি আশা করি না, কিন্তু আমি এটা আশা করি যে সবাই কিন্তু বিভিন্ন কোম্পানিতে অ্যাটলিস্ট নিজের সিভি দিয়ে এক্সাম দেওয়া ট্রাই করবেন। এবং এরকম এক্সাম যখন দিবেন, অনেকগুলো এক্সামই কিন্তু দেখা যায় অনলাইনে কন্ডাক্ট হয়। আমরা মেবি সবাই বিষয়টি জানি। তো আপনার যদি একটি অনলাইন এক্সাম দেওয়ার আগে থেকে একটি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে দেখবেন যখন ওখানে গিয়ে এটি অনলাইন এক্সাম হবে, তখন কিন্তু আপনার এই বিষয়টি খুবই ইজি হবে। তাহলে আজকে আমরা এই এক্সামটি কবে হবে, এবং এক্সাম এর কয়টার দিকে হবে, এবং এক্সামের সিলেবাস থেকে শুরু করে সবকিছু আমরা জানতে পারবো। ঠিক আছে? তো আমি এই সব কিছু জানার জন্য একটা পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আপনাদের সমগ্র কোশ্চেন আনসার এই একটা ফাইল দিয়ে আমরা জানতে পারি। মেবি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা একে একে সব জানি। তো আমাদের তাহলে সিলেবাস কতটুকু হবে? আমাদের আজকে হলো 12তম ক্লাস, ঠিক আছে? এবং আগামী ক্লাস হবে 13তম ক্লাস। তার মানে আমাদের টোটাল সিলেবাস হবে 1 থেকে 13টা ক্লাসের যে কয়টি ক্লাস হয়েছে তার উপরে। তাহলে আমরা সিলেবাস পেয়ে গেছি। মানে 13টি ক্লাস পরে নেক্সট ডেতে আমাদের এক্সামটি হবে। যদি আমার চিন্তা করা লাগে, তাহলে আজকে কয় তারিখ? অনেকেই জিজ্ঞেস করবেন, স্যার কয় তারিখ আমাদের এক্সাম হবে? যদি আমরা চিন্তা করি, আজকে হলো আমাদের 29 তারিখ। নেক্সট ডে হবে আমাদের শনিবার 2 তারিখ। নেক্সট ডে তো আমাদের ক্লাস হবে। তাহলে নেক্সট এক্সামটি কবে হবে? মেবি আমরা সবাই বুঝতে পারছি নেক্সট এক্সাম আমাদের, এক্সামের ডেট কয় তারিখ? আমাদের এক্সামের ডেট 4 তারিখ। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন মেবি থাকার কথা না। তাহলে এক্সাম ডেট কয় তারিখ পড়ছে আমাদের? এক্সামের ডেট আমাদের 4 তারিখ পড়ছে। সবাই ক্লিয়ার? সবাই মেবি আমাদের এটা নিয়ে ক্লিয়ার। তো আমাদের সিলেবাস ক্লিয়ার, এক্সামের ডেট আমরা ক্লিয়ার। তো এক্সাম হবে কি টাইপের? এক্সাম হবে কিছু এমসিকিউ টাইপের, আর কিছু রিটেন কোশ্চেন আপনার থাকবে। এখন এই এক্সাম যে হবে এবং এক্সামে রিটেন কোশ্চেন হবে, এটা কিন্তু সব আমাদের ফেসবুক পেজে আমাদের লিংক পেয়ে যাব। ঠিক আছে? তো এই যে লিংক পেয়ে যাব, এগুলো সব কোথায় এক্সাম দিব আমরা? এই সব এক্সাম কিন্তু আমরা ঠিক শিডিউল টাইম বা ক্লাস টাইমে হবে। তাহলে আমাদের ক্লাস টাইম কয়টার দিকে? আমাদের ক্লাস টাইম কিন্তু 9টার দিকে। তাহলে আমাদের ক্লাস লিঙ্কটা, আই সরি, শিটের লিঙ্কটা, সরি, ফর্মের লিঙ্কটা আমরা কয়টার দিকে পাবো? ঠিক 4 মেতে 9টার দিকে পাবো। ঠিক আছে?
ঠিক 9টার দিকে আমরা কোথায় পাবো? ঠিক ফিচারে ক্লিক করলেও পাবো, বা আমি যেভাবে দেখিয়েছি রিসেন্ট পোস্ট থেকেও কিন্তু আমরা পাবো। ঠিক আছে। এক্সাম হবে গুগল ফর্মে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। এবং গুগল ফর্মের লিংক কোথায় পাবো? অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আমরা পাবো, ঠিক শিডিউল টাইমে। যখন আমাদের এক্সামটি দেওয়া হয়ে যাবে, ওখানে একটি অপশন পাবো। অপশনটির মধ্যে কি লেখা থাকবে? ভিউ রেজাল্টস। তো ভিউ রেজাল্টের মধ্যে আপনার রেজাল্টটি দেখতে পারবেন যে আপনি কত পেয়েছেন। তো স্যারকে মেসেজ দেওয়া দরকার নেই যে স্যার আমি কত পেয়েছি। ওকে। এখন এই জায়গায় আমি একটু বিষয়টি, ওকে, বিদ্যুৎ না থাকলে তাহলে কি করব? তো এই জিনিসটি আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আমরা প্রায় ট্রাই করব সবাই একটু মোবাইলে কিছু এমবি কিনে এক্সামটি দেওয়ার। ঠিক আছে। সবাই মোবাইলে কিনে যদি কিছু এমবি কিনে দেই, গুগল ফর্ম আপনার ওপেন করতে অত এমবি লাগবে না। ঠিক আছে আনিসুর হক ভাইয়া? তাহলে কিন্তু আমাদের ইন্টারনেটের সাথে এটার কোনো কারেন্ট চলে গেলে এটার কোনো সমস্যা হবে না। আর অলরেডি আমরা জানি 4 তারিখ আমরা আগে থেকে মেনটেন করে রাখতে পারবো। ঠিক আছে। তো এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি, যেটা করতে চাচ্ছিলাম। ভিউ রেজাল্টসে আমরা রেজাল্টই পাবো। তো এখানে আমাদের যেটা বললাম এমসিকিউ রেজাল্ট হবে, যে এমসিকিউ রেজাল্ট হবে সেটা আমরা দেওয়ার সাথে সাথে রেজাল্টই পেয়ে যাব। ওকে। কিন্তু এখানে যে রিটেন এক্সাম গুলো হবে, কিছু মানে আমরা নিজেরা লিখবো, সেই রেজাল্টের মান আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব। ঠিক আছে। যদি আমি রেজাল্ট পাবলিশ করি তাহলে পাবো, না হলে সেটা আমাদের যোগ হবে না। তো কেন যোগ হবে না সেটা আমি আপনাদের বলি। যেমন আমি একটি কোশ্চেন দিলাম, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, যেটি একটু আগে আমি আলোচনা করেছি। অফ দ্য স্কাই। তো আপনার ইচ্ছা হলো আপনি দিয়ে দিলেন ব্রাউন। ঠিক আছে। তো গুগল, মনে করেন গুগল শিটে আমি ব্লু দিয়েছি বা সামথিং দিয়ে রেখেছি। এখন ওর যদি মনে হয় যে আপনি ক্যাপিটাল, মনে করেন আমি আরো ক্লিয়ার ভাবে দিই, দাঁড়ান। ধরেন আপনি ব্লুই দিয়েছেন, আমি দিয়ে রেখেছি স্কাই। আপনার কি মনে হয় এটা কি কারেক্ট হবে নাকি ভুল হবে? কারেক্ট হবে নাকি ভুল হবে? আমি যদি আনসারটা স্কাই ব্লু দেই, আপনারটা ব্লু যদি লেখেন, গুগল কিন্তু এটাকে ভুল ধরবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? শুধু এটাই না, আমি যদি, আপনি যদি এখানে স্কাই ব্লু লেখেন, ধরেন আপনি এখানে লিখলেন স্কাই ব্লু, এভাবে লিখলেন, তাও কিন্তু আপনারটা ভুলই ধরবে। আমরা কি বুঝতে পারছি? কেউ কি জানেন কেন ভুল ধরবে? কারণ আপনি বড় হাতের লিখেছিলেন, আমি এখানে ছোট হাতের লিখেছি। ঠিক আছে। তো আমি যে কি উত্তর দিয়েছি আপনার কি জানা আছে? আপনার কিন্তু জানা থাকার কথা না। ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করি? এক্ষেত্রে আমি উত্তরই দেই না। ঠিক আছে। যদি আমি উত্তরই না লিখি, আপনি যাই লেখেন, এটা কি দিবে? এটা রাইট দিবে নাকি ক্রস দিবে? ড্রপ ডাউন দিলে, সবকিছু ড্রপ ডাউন দিলে হবে না। তাহলে আপনাদের কাছ থেকে আমি উত্তরটা কিভাবে পাবো? সবে যদি উত্তর আমি দিয়েই দিই। আরিন তালুকদার ভাই, বুঝতে পারছি। সবে যদি এমসিকিউ মেরে দেই তাহলে তার হলো না, তাই না? তো আমাকে বলেন, আমি যদি এখানে তাহলে কোনো কিছু উত্তর না দেই, তাহলে আমাকে আপনার আনসার কি দিবে? তাহলে কিন্তু সবগুলো ক্রসই দিবে। সবাই কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এবং আপনার মার্কিং কত করবে?
মার্কিং কিন্তু সবাইকে 0 দিবে। আমরা ক্লিয়ার? এই বিষয়টি কি সবাই ক্লিয়ার হয়েছেন নাকি আমাকে বলেন। তাহলে যদি এই বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে থাকি, আমি কি করেছি, যে কয়টি রিটেন কোশ্চেন আছে কোনোটার আনসার আমি লিখিনি, ঠিক আছে? এবং পরবর্তীতে আপনাদের প্রতিটি কোশ্চেনের আনসার আমি দেখে নিজে মার্কিং করে পরবর্তীতে আমি যোগ করে দিব। বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছি? আশা করি আমি বিষয়টি বুঝাতে পারছি। মানে পরবর্তীতে আমি আপনার খাতাটা আমি আবার খুলবো, খুলে দেখবো যে এটা আপনি আসলে কি লিখেছেন। তো আপনি যদি এখানে ব্লুও লেখেন, সেটা আমি কি করব, যদি এই যে BLYU লেখেন, সেটাও আমি কিন্তু রাইট দিয়ে দিব, যেহেতু আমি দেখতে পারছি। বুঝতে বুঝতে পারছি। আফিয়া আপু, আমি অন্যগুলো কোশ্চেন সবগুলোর আনসার আমি পরবর্তীতে দিব। যেটি দেখিয়েছি সেটি আমরা ক্লিয়ার হয়েছি নাকি সেটা আমাকে ক্লিয়ার করেন। সবাই ক্লিয়ার? তাহলে যদি 100% সবাই ক্লিয়ার হন, তাহলে MCQ এখানে যে ভিউ রেজাল্ট পাবেন, তাহলে সবগুলো কিন্তু সবাই আমাকে ক্লিয়ার করছেন, সবাই জানেন MCQর মার্ক পাবেন। রিটেন কোশ্চেন যে কয়টা আছে সেগুলোর কিন্তু মার্ক আপনারা সবাই 0 পাবেন, এবং এখন যোগ হবে না। সবাইকে বিষয়টি ক্লিয়ার হয়েছেন? MCQর মার্ক পাবেন, আর রিটেন এক্সামের মার্ক কিন্তু পাবেন না। সবাই ক্লিয়ার? এই কথাটি কেন আমি বারবার আপনাদের জিজ্ঞেস করছি, আমার স্টুডেন্টদের একটি অভ্যাস আছে, সেই অভ্যাসটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এক্সাম দিচ্ছেন, সেই কোশ্চেন, সেই সময় কোশ্চেনের লিঙ্কটি, কোশ্চেনটি দিয়ে জাস্ট কমেন্টের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? আরমিন ভাইয়া, আমি যদি শর্টটিও বাদ দিয়ে দিই তাহলে তো শুধু MCQই থেকে গেল, আপনাদের মনের ভিতরের কথাগুলো কিন্তু ওখানেই থেকে গেল, তাই না? আপনি কি সেটা চান, আপনাদের মনের কথাগুলো ওখানেই থেকে যাক? আমার জন্য ইজি হয়, কিন্তু আপনাদের মনের কথাগুলো সেখানেই থেকে গেল। আমি তো বুঝতে পারলাম না আসলে আমার স্টুডেন্টরা আসলে কিছু শিখেছে নাকি শিখেনি। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। কিছু কিছু জিনিস ফাঁকা রাখলেই ভালো। আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে আমি বুঝতে পারবো যে আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন নাকি পারেননি। ক্লিয়ার হয়েছি, তাই না? তো আমি কি জন্য বারবার এই কথাটি বলছি, তো আপনারা যেটা করেন যে, আমি কিন্তু বারবার আপনাদের বলেছি যে রেজাল্টটি কিন্তু আপনারা শুধুমাত্র MCQ রেজাল্ট পাবেন, ঠিক আছে? এবং রিটেন এক্সাম যে কয়টি থাকবে এগুলো কি পাবেন, সবই কিন্তু 0 হিসাবে থাকবে। ওকে? তাহলে এক্সামের দিন আপনাদের রিকোয়েস্ট থাকলো যে এক্সামের যে কোশ্চেনগুলো আছে, স্যার এক্সামের এই রিটেন কোশ্চেনের মার্ক কেন 0 হলো, আমি তো কারেক্ট আনসার দিয়েছি, কেন আমার মার্ক 0 হয়েছে, এটা বলে কিন্তু সবাই এক্সাম শিটের নিচে কমেন্ট করা শুরু করবেন না। বিষয়টি ক্লিয়ার? তাহলে কিন্তু আমি রাগ করব। ক্লিয়ার হয়েছি? কারণ এক্সাম শেষে আপনার রেজাল্টের সাথে কিন্তু আপনারা রেজাল্টের সাথে কিন্তু দেখতেও পারবেন কোনটা ভুল হয়েছে, তাই না? ভিউ রেজাল্টস দেখলে তার সাথে কিন্তু কারেক্ট আনসারটাও দেখতে পারবেন। তো আপনারা দেখছেন যে কারেক্ট হয়েছে, কিন্তু পেয়েছেন কত? পেয়েছেন কিন্তু 0, তাই না? তাহলে পেয়েছেন কিন্তু 0, কিন্তু আপনারা কিন্তু কারেক্ট আনসার করেছেন। তো এটা দেখার পরে আপনারা মাথা ঠিক না রেখে কি করতে থাকলেন? কমেন্ট করতে থাকলেন, স্যার আমার কোশ্চেনটা তো ঠিক আছে, আনসারও ঠিক আছে। তাহলে যারা পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু কোশ্চেনও পেয়ে গেল, আনসারও পেয়ে গেল। তাহলে এটা কি ফেয়ার হলো? এটা কিন্তু ফেয়ার হলো না, তাই না? তাহলে আপনারা যে কোশ্চেন না দেখে প্রথম দিকে এক্সাম দিলেন, সবার জন্য কিন্তু ফেয়ার হলো না। বিষয়টি ক্লিয়ার?
তো এই জন্য আমি একটু রাগ হই, ঠিক আছে? তো তখন কিন্তু আমি কমেন্ট সেকশনে গিয়ে বলি কেন এই কাজটি করছেন। আমি কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছি। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে। তো এজন্য আপনাকে বারবার বলছি, যদি না বুঝেন আমাকে এখনো ক্লিয়ার করে বলেন, স্যার বুঝিনি, আপনাকে 10 বার বুঝাবো। কিন্তু ওখানে পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করেন তখন কিন্তু আসলে সমস্যা, তাই না? তো আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। তো ভিউ রেজাল্টসটি আমরা ক্লিয়ার। তারপরে পোস্ট করার 2 ঘন্টার সময়, আমি যেহেতু দেখা যায় অনেকেরই সময় লাগে, এক্সাম কিন্তু খুবই ইজি হবে। ঠিক আছে, আপনার কখনো 2 ঘন্টার সময় লাগবে না। তারপরও আপনাদের সবার জন্য যেহেতু প্রথম এক্সাম, আমি আপনাদের 2 ঘন্টার সময় দিব। ঠিক আছে। তার মানে এক্সাম টাইম কখন, কত সময়, কত থেকে কয়টা? 9টা থেকে 11টা পর্যন্ত, মানে আমাদের ক্লাস টাইম পর্যন্ত। তাহলে আপনারা সাবমিট বাটন ক্লিক করার মধ্যে, ক্লিক করার ইউজার ভাই আমরা শেষ করি, আপনার সব কোশ্চেন আনসার পাবেন। তাহলে আমাদের এক্সাম দেওয়ার টাইম কটা পর্যন্ত? 11টা পর্যন্ত, তাই না? তো কেউ যদি 11টার পরে খাতা দিতে চায়, তার খাতা কিন্তু আমি বাতিল হিসেবে গণ্য করব। ঠিক আছে। আবার অনেকেই আছে, তারা কি করেন, তারা কিন্তু ভুল রোল নাম্বার দিয়ে একবার এক্সাম দেখে, ঠিক আছে, তাহলে যেটা বললাম, 11টার পরে যদি কেউ এক্সামটি, মানে যে খাতাটি সাবমিট করা ট্রাই করে বা সাবমিট করে, তাহলে তার খাতাটি বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনার যদি ধরেন আপনি ভুল রোল নাম্বার দেন, মানে আপনারা যখন জয়েন করেছিলেন এই ব্যাচে, আপনার কিন্তু একটি রোল নাম্বার দেওয়া হয়েছিল, সেই রোল নাম্বারটি যদি ভুল দেন, তাহলেও কিন্তু আপনার এক্সামটি বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে। ভুল রোল নাম্বার বা আমরা স্টুডেন্ট আইডি যেটাই বলেন না কেন, দিলে কি হবে? ভুল হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন অনেকেই আমাকে করে, স্যার এক্সামের দিনে কি ক্লাস হবে? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, এক্সামের দিনে কিন্তু কোনো ক্লাস হবে না। সুতরাং কমেন্ট সেকশনেও এটা আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তো ফাইনাল রেজাল্ট নর্মালি আমি পাবলিশ করি না। আমরা ক্লাস এক্সামে যদি কোনো ভুল করে থাকি যেটি আমার মনে হয় নোটিস করা দরকার, সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তারপরে আমাকে সবাই যেটা বারবার জিজ্ঞেস করছেন যে, স্যার আমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত এবং মার্কস কত? ঠিক আছে। তো কত নম্বরে পরীক্ষা হবে? আমাদের নম্বর হলো 50 মিনিটে। ঠিক আছে। তো আপনাদের জন্য আমি একটি হিন্ট দিই। এখানে আমি টাইম লিখে রেখেছি, 40 মিনিটে আপনাদের এক্সাম শেষ হয়ে যায়। ঠিক আছে, 40 মিনিট হলো আপনাদের টাইম লিমিট। এখন গুগল, কারণ খুবই ইজি এক্সাম, 40 মিনিটে ইজিলি শেষ হয়ে যায়। এখন গুগল ফর্মে আমাদের কিন্তু কোনো টাইম দেখার মানে টাইম ক্যালকুলেট হয় না। ঠিক আছে। 15তে, ভাইয়া এখানে পাস মার্ক কত দিয়েছি? আমাদের মার্কস হলো 50 এবং পাস মার্ক কত? পাস মার্ক হলো 35। ঠিক আছে। আপনার মনে হয় দেখতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, আমি মোটামুটি বড় করে দিয়েছি। ঠিক আছে। তো পাস মার্ক কত? পাস মার্ক কিন্তু 35। ঠিক আছে। এটা আমাদের বোর্ডের এক্সাম না, 33%-এ পাস। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, আমাদের গুগল ফর্মে কিন্তু টাইম দেখার কোনো জায়গা নেই। তো আমি আপনাদের একটা সুযোগ দিয়েছি কি, যে 11টা পর্যন্ত আমরা খাতা জমা দিতে পারি। ঠিক আছে। আর আমি শুধুমাত্র এটা দেখতে পারি আপনারা লাস্ট কখন খাতা জমা দিয়েছেন। বিষয়টি ক্লিয়ার? তো যারা আর কি একটু বুদ্ধিমান তারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন, আমি বেশি কথা এ নিয়ে আলোচনা করব না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো
কত মার্কের পরীক্ষা হবে এবং পাস মার্ক কত সেটি নিয়ে আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমি একটি ডেমো আপনাদের দেখাই। গুগল ফর্মে যখন যাবেন এরকম একটি ডেমো আপনারা পাবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনারা এখানে পেলেন উপরে আপনারা একটা কাজ করবেন আপনাদের জন্য আরো বেটার, যারা খুবই শুধুমাত্রই মোবাইল দিয়ে পরীক্ষা দিবেন তারা ফেসবুক দিয়ে এক্সামটি দিবেন না। ফেসবুক দিয়ে এক্সাম কেন দিবেন না সেটি আপনাকে একটু আলোচনা করি। ফেসবুক দিয়ে এক্সাম দিবেন না বলতে ফেসবুক অ্যাপ দিয়ে এক্সাম দিবেন না। ঠিক আছে? সবার কি খেয়াল আছে আমি সবাইকে গুগল ক্রোম দিয়ে ফেসবুক অ্যাক্সেস করতে বলেছিলাম? মেবি সবার খেয়াল আছে। তাহলে যদি আপনারা গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকেন, না ইউজার ভাইয়া আপনারা যদি খুব ভালো মতো বুঝেন আমি এখান থেকে জাস্ট স্কিপ করে ক্লাসে চলে যাব। সবাইকে বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে গিয়ে আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে? এক্সাম নিয়ে আর কথা হবে না, আমাদের ক্লাস টাইম নিয়ে কথা হবে। ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম, আমরা গুগল ক্রোম দিয়ে এখানে যাব। ঠিক আছে? গুগল ক্রোম দিয়ে কেন যাব? কারণ গুগল ক্রোম দিয়ে না গেলে আমার স্টুডেন্টদের আরেকটি প্রবলেম আমরা এখানে ফেস করি, যে স্যার আমি এক্সাম দিতে গিয়েছি এবং ভুল করে আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। বিষয়টি ক্লিয়ার? আমি স্যার এখন কি করব? তো আপনারা যদি গুগল ক্রোম দিয়ে এক্সামটি দেন তাহলে কিন্তু আপনার সমগ্র কিছু গুগল ক্রোমে সেভ থাকবে। ক্লিয়ার হয়েছি? এটা কি আমরা জানি? আর আপনি যদি ফেসবুক অ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাটি আপনারা ফেস করবেন না। ওকে? আশা করি আমরা ক্লিয়ার। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোতে, আর গুগল ক্রোম দিয়ে যদি এক্সাম, গুগল ক্রোম দিয়ে কিভাবে ফেসবুকে যাওয়া লাগে যদি না বুঝেন ক্লাসের শেষে আমায় জিজ্ঞেস করুন, আমি আবারও বুঝিয়ে দিব। তো আপনারা এখানে রোল নাম্বার দেওয়া থাকবে, এখানে যদি কোনো মার্কস থাকে এটা কিন্তু আপনারা কত পাবেন? এখানে কিন্তু 0 পাবেন। ঠিক আছে? এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। ধরেন আপনি এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ এসইও। এখানে আপনি ইচ্ছা করেই ভুল করলেন, আমি দেখার জন্য দিয়েছি। আমরা তো অবশ্যই জানি কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলেন, সিমেন্টিক ইঞ্জিন আপলোড, এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেন। ঠিক আছে? তারপরে আমরা কি দিব? এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কোথায় যাব আমরা? ভিউ স্কোর যে বাটন দেওয়া আছে, আমরা ভিউ স্কোর বাটনে চলে যাব। ঠিক আছে? তো ভিউ স্কোরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এরকম একটি ইন্টারফেসে চলে যাব। তো এখানে দেখতে পারবো এখানে যদি আমি কোনো মার্ক পাই, এই মার্কটা কি আমাদের যোগ হবে নাকি পাবো না বলেন? এবং এখানে যদি মার্কটি পাবো, এই মার্কটি কি যোগ হবে নাকি হবে না, এটি কি আমরা ক্লিয়ার হয়েছি একটু আগে? এখানে কিন্তু কোনো মার্ক আমাদের যোগ হবে না। কেন যোগ হবে না? যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও দেন এটি কি যোগ হবে নাকি যোগ হবে না? এটা কিন্তু যোগ হবে না। ক্লিয়ার হয়েছি? এটা যদি রাইটও দিতেন যোগ হতো? যোগ হতো না। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি ক্লিয়ার হয়েছি। পরবর্তীতে আমি খাতাটা দেখে এটা রাইট হয়েছে নাকি রং হয়েছে সেটা আমি দেখে নিব। ঠিক আছে? রেডমি নোট 5 আমি ক্লাসে আমি শেষে বুঝিয়ে দিব লাগলে। ঠিক আছে? তো এখানে সবাইকে দেখতে পাচ্ছেন ফিডব্যাকের নিচে আমি যে লিখে দিয়েছি যে প্রতিটি কোশ্চেনের নিচে কিন্তু আপনার সঠিক আনসার লেখা থাকবে। ভাইয়া কি দেখতে পাচ্ছেন? ফিডব্যাক লিখে এখানে যেমন কারেক্ট আনসার লেখা আছে এবং এর সাথে কারেক্ট আনসারটি কেন লেখা আছে সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে লেখা থাকবে। তাহলে আপনার কাছে আমার একটি কোশ্চেন, স্যারেরকে কি আবার কোশ্চেন আপনাদের দেওয়ার দরকার আছে? আপনাদের প্রতিজনের কাছেই কিন্তু একটি করে কোশ্চেন পেয়ে যাবেন। বিষয়টি ক্লিয়ার? তো স্যারের কাছে কিন্তু কোশ্চেন চাইলে স্যার কিন্তু কোশ্চেন দিবে না। তো সবাই কিন্তু
জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু কোশ্চেন পেয়ে যাবেন। বিষয় ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তো যেহেতু আমরা সবাই ক্লিয়ার, এগুলো নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। তো নিজের রোল নাম্বারটি এখানে আছে, যদি রোল নাম্বার যদি না পান, অফিস টাইম 10টা থেকে 5টা, ওখানে আপনি গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং রোল নাম্বার বলে দিলে, মোবাইল নাম্বার বলে দিলে এবং ব্যাচ নাম্বার বলে দিলে তারা আপনার রোল নাম্বার বলে দিবে, ঠিক আছে? তো সময় কিন্তু অনেক আছে, তাই না? তো অবশ্যই তারা ফোন নাম্বার না ধরলে যে কোনো ভাবে আপনার কিন্তু আপনার রোল নাম্বারটা কিন্তু জোগাড় করা লাগবে, নাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা ক্লাসে যাই, যেহেতু সবাই বলছেন স্যার আর কতক্ষণ ধরে আমরা এটা নিয়ে অপেক্ষা করব। তো আমরা যেহেতু দুইজন ছাড়া আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছেন, শুধুমাত্র গুগল ক্রোমে কিভাবে খুঁজবো সেটা নিয়ে আমাদের কোশ্চেন আছে, এছাড়া আমাদের আর কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা একটু বুঝি, আমরা ক্লাসে যাই। তো ইনকগনিটো মোড কি সেটা আমরা বুঝি। ইনকগনিটো মোড কি? এটা এমন একটি উইন্ডো যে মোডে আমার ডাটাগুলো সেভ করে না ব্রাউজার। আপনাদের কিন্তু আমি ইনকগনিটো মোড বুঝিয়েছি এবং আপনাদের প্রায় বলেছি ইনকগনিটো মোড ইউজ করতে। এর কারণ আমাদের ডাটা যাতে গুগলে বা ব্রাউজার সেভ না করে, ঠিক আছে? তাতে আমাদের মোটামুটি কিছুটা লোকেশন হাইড করা যায়, ঠিক আছে? আর যারা আরো বেশি ভালো মতো হাইড করতে চায় তারা অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে, ঠিক আছে? আর যারা আরো বেশি হাইড করতে যায় তারা টর ব্রাউজার ইউজ করে। নাম শুনেছেন কখনো এগুলো ব্রাউজারের? তো টর ব্রাউজার অনেকে ইউজ করে, অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে। তো এগুলো দিয়ে আরো সুন্দর মতো হাইড করা যায়, ঠিক আছে? টর ব্রাউজার আপনাদের দরকার নেই, ঠিক আছে? এটা এটা জাস্ট আজকে শুনলেন আর কান দিয়ে বের করে দিলেন, ঠিক আছে? অনেকেই ব্রেভ ব্রাউজার ইউজ করে, ঠিক আছে? আমাদের জন্য এতটুকুই বেটার। টরের কথা আমাদের মাথায় আনাই দরকার নেই, ঠিক আছে? আমরা ওটা দিয়ে নর্মালি ডার্ক ওয়েব অ্যাক্সেস করি, ওগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? তো আমাদের এই ব্রেভেই থাকি। ব্রেভের মাধ্যমে মোটামুটি আমরা কি করতে পারি, আমাদের আইপিটা হাইড করে ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমাদের অতটাও দরকার নেই, আমরা শুধুমাত্র ইনকগনিটো মোড যেটা আছে, ইনকগনিটো মোড ইউজ করার জন্য আমরা মোটামুটি আমরা হাইড করতে পারি। এবং আমরা কোথায় কোথায় যাচ্ছি এটার সে হিস্টোরি রাখে না। দেখতে পারেন যে ও কি কি রাখবে না, আমার ব্রাউজার হিস্টোরি রাখবে না, এবং আমি যে সাইটে যাচ্ছি সেটা কুকিজ ডাটা কিন্তু সে রাখবে না, এবং ইনফরমেশন এন্টার যে ফর্মে দিচ্ছি এগুলো সে রাখবে না। তো এই জন্য কিন্তু আমরা এই ইনকগনিটোটি ব্যবহার করি। তো আমরা গুগলে যাই, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে সেটা আমরা একটু বুঝি। যেমন ধরেন একটা মানুষ একটি ইয়ারফোন কিনবে, সে কি দিবে? ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিবে, তাই দিবে না? সে যদি ব্র্যান্ডের নাম না জানে যে সে কি, তাহলে কি করবে? সে প্রথম যে সার্চ রেজাল্ট দেখবে সেখানে ক্লিক করবে। তারপরে সে অত বেশি তো আর দেখবে না কোনটা কোন ব্র্যান্ড, সে কম দামে বা প্রথম যেটা আছে সেটা ক্লিক করে সে ওটা কিনে ফেলবে। বিষয়টা কি তাই সেরকম হয় না? যে এটার আর বেস দেখবে না, এটার কতটা লেন্থ আছে দেখবে না, বা এটার যে আউটপুট যা আছে এগুলো কিছুই দেখবে না। সে কি করবে? সে জাস্ট এটার দাম দেখে তার টাকা থাকলে কিনবে, না হলে কিনবে না। বিষয়টা কি সেরকমই হয় না? আশা করি কিন্তু বেশিরভাগ সময় তাই হয়। সে কিন্তু এটা আর দেখবে না যে স্টারটেকের আসলে সার্ভিস কেমন, রায়ান্স সার্ভিস কেমন, আর অন্যান্য ওয়েবসাইটের সার্ভিসটা কেমন হয়। তো বলেন, এই জায়গায় স্টারটেকের একটা সেল হওয়ার পসিবিলিটি বেশি না রায়ান্স থেকে? বিষয়টি কি আমরা প্রায় কি দেখেছি? যদি আপনি সেটাও না দেখেন, যে একটু যদি নিচে যান, আপনার কি মনে হয় গ্যাজেট অ্যান্ড মিউজিক বা পিকাবুতে কয়জন যাবে? ইউজার ভাইয়া বলেন, সে স্টার ট্যাকে কতবার করে যাবে, নাকি সে নিচে গিয়ে এই টেক ল্যান্ডে যাবে?
সে নিচে থেকে যদি ট্যাগলাইন সম্পর্কে নাই জানে, সে যদি আমার মতো বা আপনি যদি আম, এগুলো সম্পর্কে জানেন, তখন আপনি ঘাটাঘাটি করে দেখবেন কে আপনাকে আফটার সেল সার্ভিস দিবে, তাই না? যদি সে এগুলো কিছু না জানে, সে কিন্তু ফার্স্টে যেটা থাকবে তার উপরেই যাবে, তাই না ইউজার ভাইয়া? তো এই যে একটি ওয়েবসাইট ফার্স্টের দিকে গেল, এবং ফার্স্টের দিকে যাওয়ার পরে সে এই ফার্স্টের দিকে যাওয়ার কারণে তার কিন্তু সেল বাড়লো, ঠিক আছে? তো এই একটি ওয়েবসাইটের ফার্স্টের দিকে যে গেল, এই ফার্স্টের দিকে যাওয়ারটাকেই কি বলি আমরা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। এই পদ্ধতিটাকেই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে থাকি। একজন খুবই বিখ্যাত সার্চ অপটিমাইজেশন স্পেশালিস্ট বলেছিলেন যে একটি লাশকে যদি গুম করতে চাও, গুগলের সেকেন্ড পেজে নিয়ে রাখো, ঠিক আছে? ওটাকে তাহলে আর পাওয়াই যাবে না। তো এই কথাটি কেন বলেছিলেন? বলেন কয়টা মানুষ এটা সার্চ দিয়ে 2 নাম্বার পেজে যাবে? দেখবেন 2 নাম্বার পেজে প্রায় খুবই 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 লো টাইপ, খুবই লো সার্চের মানুষ 2 নাম্বার পেজে যাবে। সে কিন্তু বেশিরভাগই 1 নাম্বার পেজেই নিজের সলিউশন পেয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টি কি, ঠিক আছে? তো আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, যেহেতু আমরা মোটামুটি বুঝতে পারছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটি কি, তো আমাকে আরেকটি কথা বলেন। আমরা কি মোটামুটি সবাই জানি যে, অনেকেই মানে জানি, অনেকেই ভেবে জানি না, ইউটিউব থেকে আমরা কিভাবে আর্নিং করি? আমরা কি সবাই জানি ইউটিউব থেকে কিভাবে আর্নিং আসে? ইউটিউবের আর্নিংটা নর্মালি কিন্তু আপনার একটি ভিডিওর ভিউর উপরে আসে, ঠিক আছে? একটি ভিউ আসলো, একটি ইউটিউবে যখন ভিউ বেশি হবে তার উপরে কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অ্যাডের উপরে। তারপরে কি হয়? ওটার উপরে তারা কিন্তু আপনাকে একটি রেভিনিউ দেয়, ঠিক আছে? ধরেন আপনি একটি ডিম পোচের ভিডিও করলেন, ঠিক আছে? ইউটিউবে মার্কেটিং করে না, ভিউ করে, ভিউ এর উপরে। ধরেন আপনি ডিম পোচের ভিডিও দিলেন। ডিম পোচের ভিডিও তো আরো অনেকগুলোই আছে। তো কি হয়, এই ডিম পোচের ভিডিও যখন এমন কিছু কিওয়ার্ড বা এমন কিছু জিনিসপত্র দিয়ে এমন করতে হয় যেন সেই ডিম পোচের ভিডিও সবাই দেখে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার সেই ডিম পচির ভিডিও সবাই দেখার মাধ্যমে পরবর্তীতে যখন মনিটাইজেশন আসবে, তখন ওটার মধ্যে অ্যাড আসবে এবং পরবর্তীতে ওটা থেকে রেভিনিউ আসবে, ঠিক আছে? তো এটাই কি, এটাও কিন্তু একরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উদাহরণ, বুঝতে পারছি। এবং ইউটিউবও কি? ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। আমরা কি বুঝি বিষয়টা? কারণ আমরা ইউটিউবে কিন্তু সার্চ দিয়ে ভিডিও দেখি। ওকে, তাহলে আমরা সার্চ ইঞ্জিনকে কিভাবে বলতে পারি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে পদ্ধতিতে, এটা কি বলতে পারি? ওকে, আমি এখানে লিখি নেই, লেখা আর হয় নাই। ধরেন আমরা কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা কন্টেন্ট, ঠিক আছে, ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা কন্টেন্টকে, বা যে কোনো পোস্টকে বা কোনো কন্টেন্টকে এই সার্চ, সেই এই সার্চ ইঞ্জিনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সেই রুলস এন্ড রেগুলেশন এবং গাইডলাইন গুলো ফলো করে আমরা যদি ডিজাইন করি, এবং নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, যেরকম আমি বললাম, এই যেমন আমি ডিপ পোচের কথা বললাম, বা আমি যে এই ইয়ারফোনের কথা বললাম, এগুলো দিয়ে আমরা একটি সেই কন্টেন্ট বা ওয়েবসাইট বা পোস্টকে আমরা র্যাঙ্ক করি, তাহলে আমরা সেটাকে কি বলি? সেই পদ্ধতিকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি। আমি আবারও বলি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন এবং গাইডলাইন ফলো করে আমরা ডিজাইন করি, যেন একটি নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সেই সার্চ ইঞ্জিন এর সেই ওয়েবসাইট বা কন্টেন্টকে
আমরা র্যাঙ্ক করি। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আরো যদি আমরা আরো ক্লিয়ারলি বলতে চাই, ধরেন একটি কন্টেন্টকে বা একটি পোস্টকে বা একটি ওয়েবসাইটকে যদি আমরা অর্গানিকলি সার্চ ইঞ্জিনের রুলস এন্ড গাইডলাইন ফলো করে উঠাতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকেও কিন্তু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারি। ওকে, তাহলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে পারছি, মেবি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো একটু আগে যে আমরা আলোচনা করলাম এই ইয়ারফোন, তারপরে আমরা যে ডিম পোচ বললাম, এগুলো কি জিনিস? এই যে ওয়ার্ড গুলো, এগুলো কি বলে? আমরা, যদিও আমি একটু আগেই বলেছি, এতদিন ধরে তো আমি আপনাদের এই এগুলোকে কি বলে আমি আলোচনা করেছি, অলরেডি আমরা জানিও, তাই না? এখন আপনার খেয়াল নেই। তো আমি বলি এগুলো কি বলি। এগুলোকে বলে, একটাকে বলে কিওয়ার্ড এবং আরেকটাকে বলে কি ফ্রেজ। তাহলে কিওয়ার্ড এবং কি ফ্রেজ কোনটা? তো কিওয়ার্ড মানে হলো একটি শব্দ, এবং কি ফ্রেজ হলো অনেকগুলো শব্দ মিলে একটি ফ্রেজ বা ওয়ার্ড ফ্রেজ হয়, ঠিক আছে। তো আমি একটি উদাহরণ কিন্তু একটু আগে দিয়েছি, তাই না? যেমন কিওয়ার্ড বলতে ইয়ারফোন হলো, তাহলে কি ফ্রেজ কি হবে? এই ইয়ারফোন প্রাইস ইন পিটি, তাই না? তো আমি এখানে আরেকটা উদাহরণ দেই। কিওয়ার্ড হলো শপিং মল, তাহলে কি ফ্রেজ কি হবে? বেশ শপিং মল ইন বিডি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি যে কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি, এবং এই কিওয়ার্ড কে ধরে আমরা কি করতে পারি? একটি ওয়েবসাইটকে উপরের দিকে উঠাতে পারি, ঠিক আছে। তো মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি কিওয়ার্ড কি, কি ফ্রেজ কি, এবং এসইও কি। তো এগুলা তো সব আমরা বুঝলাম। তাহলে এখন আমরা একটু বুঝি সার্চ ইঞ্জিন গুলো পৃথিবীতে কয়টি আছে। তো অনেকগুলো কিন্তু সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, আমরা কালকের মধ্যে পেয়ে যাব, সমস্যা নেই। তো সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে, তাই না? তো বলেন তো আমরা কয়টি সার্চ ইঞ্জিন জানি এ পর্যন্ত? আমরা কিন্তু অনেক টাইপের সার্চ ইঞ্জিন জানি। যেমন বিং এর নাম শুনেছি না? বিং কিসের সার্চ ইঞ্জিন আমরা জানি? বিং কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। মাইক্রোসফটের নাম শুনেছি না? তো বিং কি? বিং কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। ইয়াহু এর নাম শুনছি না? ইয়াহু এটি সার্চ ইঞ্জিন। ডাক ডাক গো এর নাম আমরা শুনেছি, ডাক ডাক গো এর কিন্তু এটি সার্চ ইঞ্জিন। ইয়ান্ডেক্সও, অনেকে আমরা পুরান যারা আছি তারা নাম শুনেছি, ইয়ান্ডেক্সও কিন্তু সার্চ ইঞ্জিন। গুগলের কথা আমরা জানি, আস্কও কিন্তু এটি সার্চ ইঞ্জিন। এখন আর আজকে আপনি যেতে পারবেন না। আমাকে একটু বলেন তো, এই ওয়াল ফার্ম আলফা, এটার নাম কি আমরা কখনো শুনেছি? ওয়াল ফার্ম আলফা কয়জন শুনেছি আমি একটু দেখি। এই যে আমি এখানে দুইবার এটার মধ্যে দুইবার লেখা আছে, বা কয়বার আমরা গিয়েছি এটার মধ্যে। তো কেউ যায়নি না? তো এটা স্যার তাহলে কি টাইপের সার্চ ইঞ্জিন? ওকে, আমাদের একজন বলেছে যে শুনেছি। তো এটা হলো, আমরা অনেক টাইপের সার্চ ইঞ্জিন দেখেছি, ঠিক আছে। এটা কি জানেন? এটা হলো ম্যাথমেটিক্যাল সার্চ ইঞ্জিন। কি বলেছি? ম্যাথমেটিক্যাল বেসড সার্চ ইঞ্জিন। মনে করেন আপনি একটা ম্যাথমেটিক্যাল টার্ম আপনি জানতে চাচ্ছেন, তো এটা যদি আপনি ওয়ার্ল্ড ফর্ম আলফাতে গিয়ে এই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে দেন, সে আপনাকে আনসার দিয়ে দিবে। বুঝতে পারছি? এটা কিন্তু এটা এখন এআই এর সাথে ইন্টিগ্রেট হয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তো আপনার যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, আপনি কোথায় যাবেন? এই ওয়ার্ল্ড ফর্ম আলফার মধ্যে যাবেন। সে আপনার যে কোনো ম্যাথমেটিক্যাল সমস্যার সে সমাধান করে দিবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে। তাহলে আমরা সার্চ ইঞ্জিনও বুঝলাম, কিওয়ার্ডও বুঝলাম, এবং এই পদ্ধতিটা কাকে বলে সেটা বুঝলাম। কিন্তু সার্চ ইঞ্জিন আসলে কাজটি কিভাবে করে সেটি কিন্তু আমরা জানলাম না। তাহলে সেটা আমরা একটু জেনে আসি যে সার্চ ইঞ্জিন কিভাবে এই
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকে একটি ওয়েবসাইটে। তো এটি নর্মালি 3 ধাপে কাজটি করে। সেটি কিরকম? প্রথমটি হলো ক্রলিং। সেটির প্রথম পদ্ধতির নাম হলো ক্রলিং, মানে স্টেপ আর কি। প্রথমটি হলো ক্রলিং, পরে হলো ইন্ডেক্সিং, পরেরটি হলো র্যাঙ্ক। তো এই তিনটির বিষয়টি কি আমি আপনাকে ডিটেলস ভাবে আলোচনা করি। ঠিক আছে, আমি এটি ছবি দিয়ে আলোচনা করি, আমরা আরো ভালো মতো বুঝবো। জাস্ট আমরা এই তিনটি নাম দেখি আগে। প্রথমে কি? ক্রলিং, ইন্ডেক্সিং, এরপরে হলো র্যাঙ্কিং। তাহলে এই তিনটি দিয়ে কিভাবে হবে? তো আমরা মনে করেন আপনার ওয়েবসাইট বা আপনি ফেসবুক বা যে কোনো জায়গায় একটি কি করলেন, একটি কন্টেন্ট পাবলিশ করলেন, ঠিক আছে? তো তখন এই গুগল ক্রোম বা গুগল ক্রোমের একটি বট, বা অনেকেই বলে এটি ভার্চুয়াল স্পাইডারের মতো, কি করে? সে ডান থেকে বাম দিকে সে হেঁটে যায়। তো হেঁটে গিয়ে কি করে? হেঁটে গিয়ে বোঝার চেষ্টা করে আপনি আসলে কি কন্টেন্ট পোস্ট করেছেন। জাস্ট ইমাজিন, আমি মনে করি আমি একটি বার্গারের পোস্ট করেছি, ঠিক আছে? বার্গারের একটি কন্টেন্ট আমি দিয়েছি, মনে করেন ফেসবুকে একটি বার্গারের কন্টেন্ট দিয়েছি, বা আমার ওয়েবসাইটের বার্গারের কন্টেন্ট আমি পোস্ট করেছি, ঠিক আছে? মানে বার্গারের ফুড কন্টেন্ট। তো ও তখন বোঝার চেষ্টা করে আপনি কি টাইপের কন্টেন্ট দিয়েছেন। তো ওর মাথায় এখন কি আছে? ওর মাথায় এখন ঢুকে গেছে বার্গার, তাই না? ওর মাথায় এখন ঢুকে গেছে বার্গার। তো সে ট্রাই করে যে আপনার যে এই মধ্যে যে হেঁটে যায়, এটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা বলি হলো ক্রলিং, ঠিক আছে? তো ক্রলিং বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বুঝতে পারছি। তারপরে ক্রলিং করার পরে সে বুঝে নিল এটা কিন্তু বার্গার, ঠিক আছে? তারপরে সে নিজের মধ্যে সেটাকে একটা বিভিন্ন বিভাগে ভাগ করে দেয় বা ক্যাটেগরাইজ করে। তো ধরেন ওর মধ্যে আছে বিভিন্ন ধরনের বিভাগ, মনে করেন এখানে আছে এডুকেশন রিলেটেড কিছু, ধরেন এখানে আছে খেলাধুলা রিলেটেড কিছু, আবার এখানে ধরেন আছে ওর খাবার রিলেটেড কিছু, ঠিক আছে? তো এই যে ও বার্গারটি পেয়েছে, ও কি করবে? কোথায় দিবে বলেন তো? এই বার্গারটি যে আছে সে খাবার রিলেটেড যে আছে তার মধ্যে রাখবে, তাই না? বিষয়টা কি বুঝতে পারছি? তো বলেন তো, এই যে বার্গারের কন্টেন্টটি আছে সে কেন খাবার রিলেটেড মধ্যে রাখবে? সে কি এডুকেশন রিলেটেড মধ্যে রাখতে পারে? ও তো এডুকেশন রিলেটেড মধ্যে রাখবে না, তাই না? তো এরকম কি করে, ওর অনেক রকম ভাগ ভাগ করা দেওয়া আছে। তো কি করে, ওই বার্গারটি ওর খাবারের মধ্যে রেখে দিয়েছে। তার মানে কি? আপনার কন্টেন্টটি, এটা অন পেজ এসইও, জি, এটা আপনি অন পেজও বলতে পারেন। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি যে আসলে কিভাবে কাজ করছে, ঠিক আছে? আমরা ক্যাটেগরাইজ এখন করছি না, আমরা এসইও কিভাবে কাজ করছে সেটি আমরা আলোচনা করছি। ওকে? তো যেটা বলছিলাম, এখন আমার অন পেজ এসিও যদি না হয়, অফ পেজ এসিও কিন্তু হবে না। অফ পেজ এসিও না হলে কিন্তু আমার বাকি পেজগুলো হবে না, টেকনিক্যাল এসিও কিন্তু হচ্ছে না, তাই না মশিউর ভাইয়া? আমরা কিন্তু এখন ক্যাটেগরাইজ করতে আসিনি, তাই না? যে কোনটা কি ভাগ, আমি কিন্তু ভাগ করতে আসিনি, আমরা পড়ছি কিভাবে এসিও কাজ করেছে, তাই না? তো আমরা এখন আবার আসি। তো তাহলে কিন্তু ও কি করেছে? ও কিন্তু ভাগ করে দিয়েছে, তাই না? তো এখন যেহেতু আলাদা করে সে ইন্ডেক্স করে দিয়েছে, পরবর্তীতে কেউ যদি এখানে বার্গার দিয়ে সার্চ করে, ও এই যে এই পার্টটি হলো, এটা আমরা কি বললাম? এটা কিন্তু ইন্ডেক্সিং বললাম। এখন ধরেন কেউ যদি বার্গার দিয়ে সার্চ করে, তাহলে কি আপনার কন্টেন্টটি ইজিলি অ্যাক্সেসিবল হবে নাকি হবে না বলেন তো? ও তখন ইজিলি আপনার কন্টেন্টটি ভালো মতো পাবে, বুঝতে পারছি? তো এই যে আপনার কন্টেন্টটি ভালো মতো পাচ্ছে, এটাকে কি বলে? এটা র্যাঙ্কিং।
Next time, when a user searches and it matches the topic on the content, your website will rank on SERP. তো এখানে যদি সবাই একটা জিনিস কি খেয়াল করেছেন, যদি আপনার পেজটি ভালো মতো ক্রলিং না করে এই পুরো প্রসেস করা সম্ভব না। এটা কি সবাই খেয়াল করেছেন? যদি আপনার কন্টেন্টই ক্লিয়ার না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, তাই না? তো এই জন্য আমি অলওয়েজ বলি যে আপনি যে কন্টেন্টটি দিবেন অলওয়েজ ক্লিয়ার ভাবে দিবেন। এখন বুঝতে পারছি। তো আবার আবার আহ, তো আবোল তাবোল লিখলে কি হবে না, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটি কখনো গুগলের ফার্স্ট পেজে আসবে না। যেটি সম্পর্কে লিখবেন ক্লিয়ার ভাবে লিখবেন। এখন বুঝতে পারছি। দেখেন স্যার ফার্স্ট পেজ ফার্স্ট ক্লাস থেকে কিভাবে লিখ বলছে, সেজন্য আপনার কন্টেন্টটি গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেড়ে যায়। ওকে। তো যারা একটু টেকনিক্যাল ভাবে বুঝতে চায়, এখানে আমি সেভাবে একটা ছবি দিয়েছি। তো যখন আপনি এটি ওয়েব পেজে আপনি কোনো পেজ দেন তো কি হয়, ও ক্রল করে পরে সেই পেজটি অ্যানালাইজ করা ট্রাই করে, অ্যানালাইজ করে ওতে যে একটা স্টোরিং জায়গা আছে সেখানে সে স্টোর করে রাখে। তখন ধরেন একটা মানুষ সে একটা বিষয় সার্চ দিলে সেই ডাটাটা আপনি যে ডাটা দিয়েছেন সেটার সাথে যদি ম্যাচ হয় সেটা রেজাল্টে শো করে। ঠিক আছে? এভাবেই কিন্তু এসইওটি কাজ করে। ওকে। তো আমরা বুঝতে পারলাম মোটামুটি এসইও কিভাবে চলে বা কাজ করে। আমাদের জাস্ট প্রিন্সিপালটা একটু বুঝলেই হলো যে আসলে কাজটা কিভাবে হয়। ওকে। তো এখন যদি আমার জানা লাগে যে টাইপস অফ এসইও, মানে এসইওটা কি কি টাইপের হয়ে থাকে, তো যদি আপনাকে বলে যে নৈতিকতার দিক থেকে এসইও কয় প্রকার হয়, মানে ভালো বা খারাপ এই দিকে যদি কয় টাইপের হয়, তাহলে আমরা কয় টাইপের বলবো? আমরা বলবো 4 টাইপের এসইও হয়। ঠিক আছে? তো 4 টাইপের মধ্যে কি কি আছে? 4 টাইপের মধ্যে আছে হলো, প্রথমটা হলো হোয়াইট হেড। হোয়াইট হেড মানে কি? হোয়াইট হেড মানে হলো সাদা টুপি। ঠিক আছে? ব্ল্যাক হেড মানে কি হবে তাহলে? ব্ল্যাক হেড মানে হবে কালো টুপি। তাহলে গ্রে হেড মানে কি হবে? গ্রে হেড মানে হবে সাদা আর কালো টুপির মিক্স আপ। তাই না? তো নেগেটিভ হেড কি হবে? নেগেটিভ হেড হলো একটু দুষ্টু টাইপের ছেলে। ঠিক আছে? তো ও সাদাও না, কালো না, আবার ব্ল্যাক হেডও না, মানে ব্ল্যাক হেডের একটু দুষ্টু পার্সন। ঠিক আছে? তাহলে সেটা কি? নেগেটিভ হেড। তো যদি আপনাকে বলে নৈতিকতার দিক থেকে আপনার এসইও কয় প্রকার, তাহলে নৈতিকতার দিক থেকে এসইও হলো 4 প্রকার। এখন স্যার এই এসইও কি এই 4 প্রকারই? না, আরো কয়েক টাইপ আছে। ঠিক আছে? যদি আদার টাইপস এর মধ্যে দেখি, যেটা একটু আগে আমাদের মোতাহের হোসেন ভাইয়া বলছিলেন, আদার টাইপস এর মধ্যে কয় টাইপ কি কি আছে? একটি হলো অন পেজ এসইও। ঠিক আছে? যেটা আমরা পেজের মধ্যে যে কাজগুলো করি, এসইও করে গুলো করি, সেটা হলো অন পেজ এসইও। আর একটা হলো অফ পেজ এসইও, যেটা আমরা পেজের বাইরে থেকে কাজগুলো করি, সেটাকে আমরা কি বলে থাকি? আমরা অফ পেজ এসইও বলে থাকি। তারপর টেকনিক্যাল এসইও, যেগুলো আমরা সবগুলো কোডিং এর উপরে কাজগুলো করি, সেগুলো আমরা টেকনিক্যাল এসইও বলে থাকি। আর এটি হলো লোকাল এসইও, যেটা আমার লোকেশন ভিত্তিক যে এসইও করে থাকি সেটি আমাদের লোকেশন এই লোকাল এসইও বলে থাকি। যদি কারো স্ক্রিনশট দেওয়া লাগে রাখতে পারেন, যদি আমাদের ভিডিওতে আছে। তো এটা হলো আমাদের টোটাল এসইওর এটি টাইপস এর ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো আমরা এগুলো সম্পর্কে আজকে ডিটেলস ভাবে ছোট ছোট ভাবে জানার ট্রাই করব। ঠিক আছে? তো সবার মোটামুটি জানা হয়ে গেছে আসলে কোনটা কি না কি, আমি অলরেডি ছোটখাটো ভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা ডিটেলস ভাবে জানি। ওকে। তো হোয়াইট হেড এসিও মানে কি? মোটামুটি অলরেডি আমরা বুঝতে পারছি, ভালো মানুষ মানে হলো হোয়াইট হেড এসিও। তো হোয়াইট হেড টেকনিক গুলো হলো যেটা গুগলের সুপারিশকৃত পদ্ধতি,
যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়। এই টেকনিকগুলো অনুসরণ করলে মানে আপনি গুগলের গাইডলাইনগুলো মেনে চলছেন এবং আপনাকে আপনার ব্যবসাকে অনলাইনে নেতিবাচকতা ছাড়াই ভালোভাবে প্রচার করতে সহায়তা করছে। ঠিক আছে। মোবাইল এসইও কি? মোবাইল এসইও তো আমাদের দরকার নেই, আমরা মোবাইলে যা কাজ করি পিসিতেও আমরা সেম এসইওই ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে। তো আমাদের মোবাইলের জন্য আমরা যে অন পেজ এবং অফ পেজ যেটা আছে সেটা আমরা মোবাইলেই করতে পারি। ঠিক আছে। আর অন্য মোবাইল এসিও যদি থেকে থাকে ওটা আমার দেখে তারপর আপনার বলতে হবে। ঠিক আছে। তো যেটা আমি বলছি, ভালোভাবে প্রচার করতে আপনার সহায়তা করে। ঠিক আছে। তো হোয়াইট এসইও টেকনিক এর মধ্যে আপনার কি কি আছে? আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মান দ্রুত উচ্চমানের কন্টেন্ট প্রকাশ করা। ঠিক আছে। তো এটার মানে কি? ধরেন আপনি এমন একটি কন্টেন্ট দিয়েছেন যে কন্টেন্টটি, গুগল কিন্তু অলওয়েজ মনোযোগ দেয় যে আপনি যে কন্টেন্টটি দিয়েছেন এটার সমস্যার সমাধান করছেন নাকি। ধরেন আপনি একটি ডিম পোচের একটি কন্টেন্টটি করেছেন। ঠিক আছে। তো এই ডিম পোচের কন্টেন্টটি গিয়ে সে কিন্তু সেই প্রবলেমটি সলভ কিন্তু সে পেয়েছে। ঠিক আছে। এবং সে ডিম পোচের কন্টেন্টে সে যদি পছন্দ করে সে কিন্তু পরবর্তীতে আরো কোনো কন্টেন্ট যদি থাকে তার কাছাকাছি সে কিন্তু সেখানে যাবে। ওকে। তাহলে সে গুগল কিন্তু বুঝতে পারবে যে আসলে সে, আপনি যে সার্চের জন্য যাচ্ছে সেটা সমস্যার সমাধান করছেন নাকি করছেন না। ঠিক আছে। শুধু করছেন না বিষয়টি সেরকম না, ইউজাররা যে ওখানে আছে সে তাতে তারা মজাদার লাগছে নাকি এবং সহজে বুঝতে পারছেন নাকি, তাহলে কি হবে, তাহলে সে পরবর্তীতে এই টাইপের আরো কন্টেন্ট দেখতে পছন্দ করবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে ওয়েবসাইটে এই কন্টেন্টের টেক্সট যদি বেটার হয় তাহলে কিন্তু আপনার ওয়াইটেড এসইও আরো বেটার হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে। তারপরে অবশ্যই টেক্সট ফ্রেন্ডলি ইন্টারফেস থাকতে হবে, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকতে হবে। ঠিক আছে। ধরেন আপনি এমন একটি ওয়েবসাইট বানালেন, জাস্ট আমার কোর্স শেষ হলে আমরা একটি ওয়েবসাইট বানানোর জায়গায় যাব আর কি। ধরেন আপনি একটি ডিম পোচের কথাই বললাম, একটা ডিম পোচের একটা পেজ রেডি করলেন। ঠিক আছে। তো এখানে আপনি মনে করেন ডিম পোচের রেসিপির জিনিসগুলো দিলেন এবং এখানে আপনি দিলেন ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে, এরকম একটি জায়গা আপনি এখানে রাখলেন। তাহলে ডিম পোচ রান্না করার জন্য ডিম পোচের জন্য যা যা লাগে এখানে দিলেন এবং এখানে দিলেন যে লবণ লাগবে, ডিম লাগবে। এটা কোথায় লাগবে, কোথায় যাবে, মনে করেন দারাজের একটা ওয়েবসাইটে যাবে, এটাও দারাজের একটা ওয়েবসাইটে যাবে, এখানে লিংক দিয়ে দিলেন। তো এভাবে আপনি যে ওয়েবসাইট বানালেন বা ধরেন আপনি পেজই, আপনার ফেসবুক পেজই এই কাজ এভাবে করলেন, ডিম পোচের রেসিপি দিলেন এবং তার পাশে আপনি কোথা থেকে কোন কোন জিনিস কিনেছেন ওটার লিঙ্কটা ওখানে দিয়ে দিলেন। তাহলে কি হলো, একটি ইউজার যখন গেল সে কিন্তু আপনার সকল কিছু আপনার পেজে সবসময় পেল। ঠিক আছে। তাতে কি হবে, তাতে কিন্তু ইউজারদের ইজি হবে, সে কিন্তু সবসময় আপনার কাছে আসারই ট্রাই করবে। মেবি বিষয়টা বুঝতে পারছি। তো এভাবে করে মনে করেন যদি ওয়েবসাইট থাকে, সে যদি ডিম পোচেরটা পছন্দ করে সে বিরিয়ানির দিকে যাবে, দেখবে আপনি বিরিয়ানির দিকে সেম কাজ করেছেন। ঠিক আছে। সে কিন্তু আপনার কাছে যাওয়ার পরে অন্য কারো কাছে যাবে না। তো এটাই হলো, আপনার ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকা আবশ্যক। একইভাবে আপনি যদি একটি পেজ করেন, পেজেও যদি আপনি অন্য পেজের লিংক বা অন্য ওয়েবসাইটের লিংকও যদি দিয়ে দেন তাও কিন্তু আপনার পেজের জন্য বেটার হওয়ার পসিবিলিটি থেকে থাকে। ঠিক আছে। মানে আপনার ইউজারদের জন্য যতটা ইজি করা যায় সেটাও কিন্তু একটি হোয়াইটেড এসইও টেকনিক। সোশ্যাল মিডিয়ায় আপনার পেজটি লিংক শেয়ার করা বা আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করা যেটাই বলেন। তো আপনার পেজটি আপনার
ধরেন আমরা ফেসবুক পেজের কথাই বলি, মনে করেন আপনার ফেসবুক পেজ আছে, সেটা আপনি পিন্টারেস্টে শেয়ার করলেন, টুইটারে শেয়ার করলেন, কিউরাতে শেয়ার করলেন, ঠিক আছে? বা আপনার ওয়েবসাইটটিও বিভিন্ন জায়গায় শেয়ার করলে অনেক মানুষ যদি দেখে, তাহলে কি হবে? আপনার পেজের আরো বেশি জনপ্রিয়তা বাড়বে। এটাও কিন্তু হোয়াইট হ্যাট এসইওর একটি টেকনিক। এবং আমরা যদি একটু এখানে কিছুটা টেকনিক্যাল এসইওরও কাজ আছে। ধরেন আপনার যে ওয়েবসাইটটি আছে, কোনো ইমেজটি ভাঙছে নাকি, কোনো যখন ইউজার আসছে, ইউজারের জন্য পেজটি দ্রুত অপটিমাইজ হয়েছে নাকি, মানে দ্রুত লোড হচ্ছে নাকি, এগুলো কিন্তু হোয়াইট হ্যাট এসইওর একটি টেকনিক। তো এগুলো আমাদের প্রতিবার দেখতে হবে। যদি এগুলো দেখি, আমাদের দেখা যাবে যে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে এবং আমাদের পেজটি গুগলের চোখে পড়ছে, আমাদের উপরে ওঠার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। ওকে। তো উদাহরণ আমি এটি দিয়েছি। যেমন আরং এর ওয়েবসাইট যদি দেখি, দেখবেন ওর ওয়েবসাইটে ওর জিনিসগুলোই আছে, প্রপার কিওয়ার্ড এবং হেডিং গুলো আছে। সবাই কিন্তু তার সম্পর্কে জানে। মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটও কিন্তু আছে। এই যে ভাইয়া যেমন বললেন মোবাইল এসিও কি, মোবাইল ফ্রেন্ডলি সাইটও কিন্তু একটি মোবাইল ওয়েবসাইটের একটি উদাহরণ। ঠিক আছে? আর মোবাইল ব্যাকলিংস। ঠিক আছে? আম, এখন আমি ওখানে যেতে চাচ্ছি না, পরে বুঝাবো নি আমাদের এক সময় যে মোবাইল এসিওর একটি হলো মোবাইল ফ্রেন্ডলি সাইট। সেটা আমি ক্লাসের শেষে যদি সুযোগ হয় আমি বুঝিয়ে দিব। আর আর্নড মোবাইল ব্যাকলিংস, মিডিয়া ব্যাকলিংস মানে এই আরং ওয়েবসাইটটির বিভিন্ন ওয়েবসাইটে যে ছড়িয়ে দেওয়া, সেটাও কিন্তু সে করছে। যেরকম আমরা ফেসবুকে অর্গানিক মার্কেটিং যেটা, সেটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? মনে করেন গুগলে কেউ সার্চ দিল আড়ং কুর্তি প্রাইস, তাহলে কিন্তু আমরা দেখবো আড়ং কুর্তি প্রাইস দিয়ে অনেক টাইপের পোস্ট কিন্তু আমরা পাবো। ঠিক আছে? তো তাহলে ব্ল্যাক হ্যাট এসইও কি হবে? ব্ল্যাক হ্যাট হবে অবশ্যই হোয়াইট হ্যাটের বিপরীত, তাই না? ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমন আপনার সাইটটি গুগল সার্ভার থেকে মুছে ফেলার দ্রুত উপায়। তো ব্ল্যাক হ্যাটের কৌশলগুলো কি? ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটি দ্রুত উঠুক, তখন আপনি ব্ল্যাক হ্যাটের শরণাপন্ন হবেন। কিন্তু যখন ব্ল্যাক হ্যাট ইউজ করবেন, তখন কিন্তু গুগলও বুঝবে যে এটি আসলে ভালো ইউজ করা হচ্ছে না, তখন কিন্তু দ্রুত আপনার ওয়েবসাইটটি গুগলের সার্ভার থেকে উঠে যেতে পারে। বিষয়টি মেবি আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তো এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ব্ল্যাক হেড। ঠিক আছে? ব্ল্যাক হেড আসলে কি করে? ব্ল্যাক হেড এর কৌশলগুলো গুগলের অ্যালগরিদমের যে কিছু ফাঁক ফোকর আছে, সেইগুলো ইউজ করে একটি সাইটকে উপরের দিকে উঠানোর ট্রাই করে। ঠিক আছে? কিন্তু গুগলের এই র্যাঙ্কগুলো যে খুব দ্রুত হচ্ছে, সেটার জন্যই কিন্তু দেখা যায় যে এটা যখনই গুগল ধরতে পারবে, তখনই কিন্তু সাইটটি নামিয়ে দেয়। ওকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি আরো বেশিভাবে ক্লিয়ার হবেন। যেমন আমি একটা উদাহরণ দিই। একটু আগে আমি আপনাকে বললাম এটি ডিম পোচের আমি পোস্ট করেছি। ঠিক আছে? কিন্তু আমি এখানে পোস্টের মধ্যে দিলাম যে ইফ ইউ ক্লিক দিস পোস্ট ইউ উইল গেট $1,000। ঠিক আছে? তো সবাই ক্লিক করলো। সবাই ক্লিক করলে কিন্তু আর ও $1,000 আর পেল না। ঠিক আছে? তো তাহলে কি হবে? গুগল কিন্তু দেখবে যে এই পোস্টটি খুব দ্রুত উপরের দিকে উঠছে, কিন্তু যে উদ্দেশ্যের জন্য এই পোস্টটি করা হয়েছিল সেটার কিন্তু উদাহরণ হচ্ছে না। কেন? এখানে কি পাওয়ার কথা ছিল? এই পোস্টে ক্লিক করলে তার $1,000 পাওয়ার কথা ছিল, কিন্তু সে কি পেল? ডিম পোচ রান্না করার একটি রেসিপি পেল। ওকে। তাহলে তার কি উদ্দেশ্য পূরণ হলো? উদ্দেশ্য কিন্তু তার পূরণ হলো না। সে ডিম পোচ পেল। ওকে। তাহলে তার $1,000 কিন্তু পাওয়া গেল না।
তাহলে আমরা বুঝতে পারলাম তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না, শুধুমাত্র সেই পোস্টটি শুধু ক্লিকই পাচ্ছে। তো আমরা আরো কি কি টেকনিক আছে, টেকনিকের মধ্যে হচ্ছে লিঙ্ক স্প্যামিং। তো আপনাদের মনে হয় মনে আছে, যখন আমরা অর্গানিক মার্কেটিং করব, তখন যদি আমরা একটি আইডি দিয়ে বারবার লিঙ্ক ছেড়ে দিই, সেটাকে আমি কি বলেছি, আমি কিন্তু লিঙ্ক স্প্যামিং এর কথা বলেছি। তো এই লিঙ্ক স্প্যামিং কিন্তু আমি করতে না করেছি। এই লিঙ্ক স্প্যামিং কিন্তু এটি ব্ল্যাক হেড এস এর একটি উদাহরণ। তারপরে কিওয়ার্ড স্টাফিং। ধরেন কিওয়ার্ড স্টাফিং হলো একটি কিওয়ার্ড বারবার দেওয়া বা এদিকে ওদিকে ছড়িয়ে ব্যাগ দেওয়া, সেটাকে আমরা কি বলি, কিওয়ার্ড স্টাফিং বলে থাকি। মনে করেন ইয়ারফোন দিলাম, পরে হেড ইয়ারফোন দিলাম, রেড ইয়ারফোন দিলাম, মানে ইয়ারফোন ওয়ার্ডটা আমরা বারবার যদি দিতে থাকি, ওটাকে আমরা কি বলবো, আমরা কিওয়ার্ড স্টাফিং বলে থাকি। যত কিওয়ার্ড এক জায়গায় ঢুকানো যায়, অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল বা হেডিং, আমরা এত সুন্দরভাবে এত বেশি কিওয়ার্ড দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ গুলো দিলাম বা হেডিং গুলো দিলাম, মানে যাতে ইউজার ওটা পাবেই পাবে। ঠিক আছে, এত অপটিমাইজ দেওয়া যাবে না। অতিরিক্ত আমাদের পোস্টে আমরা বেশি ছবি ব্যবহার করলাম, এটাও কিন্তু করা যাবে না। হেড হিডেন টেক্সট বা লিঙ্ক। সবাই এই যে এই পোস্টটি দেখছেন, এই লেখাটি দেখছেন, ধরেন আমি এই লেখাটিকে যদি আমি এই কালারের মধ্যে করি, এই লেখাটি কি ভ্যানিশ হয়ে যাবে মনে হয়? বলেন তো, এই লেখা ভ্যানিশ, অদৃশ্য হয়ে যাবে না? এবং ভাইয়া বলছেন হবে না, কেন হবে না? আমি এই লেখাটিকে আমি এই কালার করে দিব, এই গ্রে কালার করে দিব সম্পূর্ণ, তাহলে দেখবেন এই লেখাটি আর দেখা যাবে না, অদৃশ্য হয়ে যাবে। এবং এই লেখাটির মধ্যে যদি আমি একটা লিংক দিয়ে দেই, তাহলে কি হবে বলেন তো? আপনি মশিউর ভাইয়া ভুলে কি লিংক ক্লিক করে ওই লিংকে চলে যাবেন না? হোসেন ভাইয়া, আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা কি বলি, হিডেন টেক্সট বা লিংক হিসেবে আমরা প্রায় কিন্তু দেখি। ধরেন আপনি যখনই একটি পেজে যান, অনেক পেজে আপনি যান, ক্লিক করতেই দেখেন অন্য পেজে আপনাকে নিয়ে গিয়েছে। তো এটাও কিন্তু একটি উদাহরণ যে পপ আপ উইন্ডো যে চলে আসে, সেটাও কিন্তু একটা উদাহরণ। ঠিক আছে, আপনি বুঝতেও পারেন না, ডাইরেক্টলি আপনি অন্য পেজে নিয়ে যায়। ঠিক আছে, তারপরে ব্যাকলিংক কেনা, এটাও কিন্তু একটি খারাপ বিষয়। কপি করা টেক্সট আমরা যদি দিয়ে দিই, সেটাও কিন্তু হয়। ঠিক আছে, অন্যজনের কপি করা টেক্সট যদি আমরা চেঞ্জ করে না দেই, সেটাও কিন্তু এটি ব্ল্যাক হ্যাট এসির উদাহরণ। তো যেসব কার্যকলাপ আমি বলেছি, সেটা কি করে একটি বিজনেস ওনারকে খুব দ্রুত উপরের দিকে উঠাতে পারে, এবং এটা নিম্নমানের কন্টেন্টকে আর কি বানিয়ে দেয়। তো ইউজাররা কি করে, একবার ঢুকে কিন্তু ওখানে আর স্টে করে না, চলে আসে। তো এটি কিন্তু ব্ল্যাক হ্যাট এসিওর একটি উদাহরণ। ঠিক আছে, আমরা ট্রাই করবো ব্ল্যাক হ্যাট এসিও না দেওয়ার, না করার। ওকে, তো আমি এখানে উদাহরণ দিয়েছি। ধরেন এটি একটি শেডি স্টোর বিডি নামে একটি ওয়েবসাইট আছে। তো আপনি যদি ঢুকে দেখেন, ওখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড স্টাফিং দেওয়া আছে, যে বাই মোবাইল, বাই বেস্ট মোবাইল, বা বিডি মোবাইল, এরকম কিছু কিওয়ার্ড স্টাফিং আপনি দেখবেন ওখানে ঢুকিয়ে দিয়েছে। ওখানে দেখবেন কিছু হিডেন টেক্সট দেওয়া আছে, যে হোয়াইট অন হোয়াইট টেক্সট দেওয়া আছে, এবং দেখবেন যাতে মানুষ ইজিলি ওখানে ঢুকে কিছু প্রোডাক্টের নাম লেখে লিখে হয় দিয়ে রেখেছে, এবং ওর মধ্যে ব্যাকলিঙ্ক গুলো আনন্যাচারাল ভাবে দেওয়া আছে। তো গুগল তখন কি মনে করবে, এটা আসলে এই সাইটটা হ্যাক করা আছে। তো এই সাইটটাকে কিছুদিন উপরে রাখার পরে সে কিন্তু এটাকে ভ্যানিশ করে দিবে। ওকে, তো এটা আমাদের ব্ল্যাক হেড এসিও এর উদাহরণ। তাহলে গ্রে হেড এসিও কি? গ্রে হেড এসিও হলো এমন সব এসিও যে এসিও দিয়ে, মানে আসলে ভালো মানুষ খারাপ মানুষের মিক্স আপ। ঠিক আছে, তো গ্রেড এসইও মানে হলো ইতিমধ্যে এসইও এর দুটো পদ্ধতির মিশ্রণ, নাম থেকেই বোঝা যায়। এটি গ্রেড এরিয়ার মধ্যে বোঝায় মনে হচ্ছে তারা সঠিক কাজ করছে, কিন্তু গুগলের সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। তো গুগল কখনো এই টেকনিকটি ফলো করার জন্য পেজটি নিষিদ্ধ হয়ে যেতে পারে না, তবে আপনার বিজনেসে খারাপ ভাবটির দিকে তৈরি হয়ে যেতে পারে।
গুগলের সাইটের র্যাঙ্কিংও বন্ধ করতে আপনাকে বাধ্য করতে পারে। ঠিক আছে? তাহলে গ্রে হেড এসইওর মধ্যে আমরা কি কি পেতে পারি? আপনার অদক্ষ বট বা কন্টেন্টের মাধ্যমে লেখা। আমি প্রায় কিন্তু আপনাদের কিছু টেকনিক গুলো বলে থাকি, এটা না করে আপনি যদি অন্য কিছু ইউজ করেন সেটা কিন্তু অদক্ষ বট হয়ে থাকে। মিথ্যা রিভিউ লেখার জন্য অর্থ প্রদান, এটাও কিন্তু আমাদের গ্রে হেড এসইও এর একটি উদাহরণ। ঠিক আছে? লিংক মিনিমাইজ করা, মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আমার এই লিঙ্কটি তুমি শেয়ার করে দাও, এটিও কিন্তু একটি গ্রেট এসইও এর উদাহরণ। ক্লিক বেস শিরোনাম করে আর্টিকেল প্রকাশ করা, মনে করেন আপনি একটি আর্টিকেল প্রকাশ করলেন, সে আমরা ডিম পোচের কথাই বলি, ডিম পোচের একটি কন্টেন্ট দিয়েছেন এবং উপরে লিখেছেন দিস রেসিপি উইল চেঞ্জ ইওর লাইফ। ক্লিক করে দেখলেন ডিম পোচের কন্টেন্ট। ঠিক আছে? একবারে ভুলও না, একবারে সঠিকও না। ঠিক আছে? এই টাইপের শিরোনামকে আমরা বলি হলো ক্লিক বেট কন্টেন্ট। ঠিক আছে? তো ক্লিক করার জন্য যে কন্টেন্ট, এটা ক্লিক বেট কন্টেন্ট বলে থাকি। তো এই সকল কন্টেন্ট দেখা যায় যে হোয়াইট হেডকে আরো হোয়াইট হেড হওয়ার প্রচেষ্টা আবার ব্ল্যাক হেডের দিকে চলে যাচ্ছে। তো এটাকে আমরা গ্রে হেড এসিও বলে থাকি। নেগেটিভ হেড এসিও কাকে বলে? নেগেটিভ হেড এসিও হলো, ধরেন এটি ক্ষতিকর একটি প্রক্রিয়া। ঠিক আছে? যেটা নর্মালি আনএথিক্যাল টেকনিক ব্যবহার করে থাকে, যেটা আপনার সরাসরি ওয়েবসাইটকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি উদাহরণ আমি দেই, তাতে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ধরেন দারাজ আর অ্যামাজনের মধ্যে একটু মারামারি লেগেছে। ঠিক আছে? তো এখন অ্যামাজন আপনাকে, মনে করেন মোতায়ের ভাইয়াকে টাকা দিয়েছে। ঠিক আছে? যে তুমি এখন দারাজের সাইটটা ডাউন করে দাও। তাহলে মোতায়ের ভাইয়া কি করবে? মোতায়ের ভাইয়া চিন্তা করলো তার একটা কাজ করি, আমি দারাজের উপরে ব্ল্যাক হেড ইউজ করি। তাহলে বলেন তো কি হবে? কেউ কি বুঝতে পারবেন? যদি আমি দারাজের উপরে ব্ল্যাক হেড এসিও ইউজ করি, দারাজের কি সাইট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? কেউ কি বলতে পারবেন? নাকি আমরা বুঝতে পারছি না? হ্যাঁ, প্রথমে দারাজেরটা আগে উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার পরে গুগল একবারে বুঝবে যে এটা আসলে ব্ল্যাক হেড ইউজ করছে, তারপরে নিচের দিকে যাবে, তাই না? তারপরে নিচের দিকে যাবে। এই যে টেকনিকটি আমি বললাম, এটি কি? এটি হলো নেগেটিভ হ্যাট এসিও। ওকে? তো নেগেটিভ হ্যাট এসিওর কিছু সাধারণ কৌশলগুলো কি? যেমন স্প্যাম ব্যাকলিং করা, যেটা আমরা একটু আগে দেখলাম। আপনি কম্পিটিটরস এর ওয়েবসাইটটি নেবেন, কম্পিটিটরস এর ওয়েবসাইটটি নিয়ে কিছু নিম্নমানের ওয়েবসাইটে গিয়ে তার ওয়েবসাইটটি জাস্ট কপি পেস্ট করে দিবেন, লিঙ্কটি দিয়ে দিবেন। তাহলে কি হবে? গুগল মনে করবে যে আপনি মনে হয় তাদের লিঙ্কটি ব্যাকলিঙ্ক করে দিয়েছেন। তাহলে আপনার ওয়েবসাইটটি কি করবে? নিচের দিকে নেওয়ার ট্রাই করবে। ঠিক আছে? তারপর হলো কন্টেন্ট স্ক্র্যাপিং। কন্টেন্ট স্ক্র্যাপিং হলো, ধরেন আপনি দারাজের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে বা যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্টের লিস্টিং গুলো কিছু ওয়েবসাইটে নিয়ে গিয়ে কপি করে দিয়ে আসলেন। তাহলে এখন গুগল চিন্তা করবে আসলে কে কারে কপি করলো। ঠিক আছে? দারাজ কপি করেছে নাকি ওই সব ওয়েবসাইট কপি করেছে? যখন দেখবে ওই সব ওয়েবসাইটে অনেক বেশি কপি আছে, তখন ও চিন্তা করবে আসলে দারাজ কপি করেনি তো ওই সব ওয়েবসাইট থেকে, পরে তাকে কিন্তু নামিয়ে দিতে পারে। ওকে? পরে কিছু হ্যাকিং অ্যাটাকও করতে পারেন ডাইরেক্টলি, যেরকম এখন অনেক টাইপের প্রোটেকশন এসেছে, দেখবেন অনেক ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্টলি কমেন্ট করা যায় না। কমেন্ট করলে এক্সএসএস অ্যাটাক করা যায় বা অনেক টাইপের আপনি কিন্তু
ডাইরেক্টলি হ্যাক করতে পারেন বা অনেক টাইপের ম্যালিশিয়াস কোড দিয়ে ডাইরেক্টলি তাদের সাইটকে অকেজো করে দিতে পারেন। ঠিক আছে, যাতে কি হবে, তাহলে কিন্তু গুগল মনে করবে যে এটি কিন্তু ইউজ করার মতো না। ঠিক আছে, ট্রাস্ট হতে হিসাবে উপস্থাপন করতে পারে। এবং মিথ্যা রিভিউ কিন্তু দিতে পারেন, মিথ্যা রিভিউ দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে আসলে এই ওয়েবসাইটটি ইউজ করার মতো না। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ এসইও খুবই বিপজ্জনক এবং অশুভ প্রক্রিয়া, অনেক বিজনেসকে নষ্ট করে দিতে পারে। তো এটা কিন্তু নর্মালি একটা কম্পিউটার অন্য কম্পিউটারকে ইউজ করার জন্য দিতে পারে। তো আমি একটা ছবি দিয়েছি এটা আরো বোঝানোর জন্য। ধরেন আপনার সাইটকে একটা কম্পিউটার সাইট দিল, স্প্যামি ব্যাকলিংক বানিয়ে দিল, কিছু ফেক রিভিউ দিল এবং কন্টেন্ট কপি দিল, তাহলে কি হলো, আপনার র্যাঙ্কিংটা ড্রপ করে নেমে গেল। এভাবেই কিন্তু আমরা নেগেটিভ এসইও দেখে থাকি। তো আমরা নর্মালি চারটা যে এসইও সেটা দেখলাম, আরো কিছু যে আদার টাইপস আছে সেগুলো আমরা দেখে আসি। ঠিক আছে, প্রথমটা কি ছিল? ওয়ান অন পেজ এসইও। অন পেজ এসইও কিন্তু আমাদের ক্লাস আছে। অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের যে ডাইরেক্টলি কন্টেন্ট আছে সেগুলো স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং এ উন্নতি ঘটে। ঠিক আছে, যেমন আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন করে থাকি। আপনি যদি সঠিক ওয়েবসাইটে সঠিক কিওয়ার্ড ইউজ করেন, তাহলে কিন্তু আপনার পেজ ইজিলি পাওয়া যাবে। এবং আপনি যদি শিরোনাম এবং মেটা ডেসক্রিপশন সঠিকভাবে দেন, তাহলে কি হবে, আপনার কিওয়ার্ডটি বেটার ভাবে পাওয়া যাবে। মেটা ডেসক্রিপশন, টাইটেল সম্পর্কে আমরা জানি, হেডিং সম্পর্কে আমরা জানি, মেটা ডেসক্রিপশন আমরা ফিউচারে জানব। ঠিক আছে, উচ্চমানের কন্টেন্ট দেওয়া, যদি আপনি এমন কন্টেন্ট দেন যেন ইউজাররা বেটার ভাবে জানে, বুঝে এবং আপনার পেজে থাকে, তাহলে কিন্তু আপনার পেজটি আরো বেটার হবে এবং ক্রলিং করতেও ইজি হয়। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে এটাও কিন্তু এটি অন পেজ এসইওর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইমেজ অপটিমাইজেশন করা, মনে করেন আপনি এটি ছবি দিয়েছেন যে ছেলেটি বল খেলছে। ঠিক আছে, তো এখানে যে বল খেলছে, আপনি ফাইলের নাম লিখলেন ফুটবল ইজ প্লেড বাই এ বল, বা প্লে ফুটবল ইজ প্লে এ বয় ইজ প্লেইং ফুটবল। অল্টার ট্যাগ, অল্টার ট্যাগ না, আসলে অল্টার একটি অল্টার ট্যাগ তো না, ইমেজ ট্যাগ, আর অল্টার হলো অ্যাট্রিবিউট। তো অল্টার অ্যাট্রিবিউটে আপনি লিখলেন, অল্টার অ্যাট্রিবিউট কি? যদি কোনো কারণে ইমেজ ট্যাগে ছবিটা না দেখা যায়, অল্টার অ্যাট্রিবিউট এর মধ্যে আমরা যা লিখবো সেটা আর কি দেখা যায়। অল্টার অ্যাট্রিবিউট কি? অল্টার অ্যাট্রিবিউট হলো ওর একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, যেরকম আমরা আম, এখন মনে আছে নাকি মনে নেই, ওগুলো বেশি আলোচনা না করি। পরে ক্যাপশনের মধ্যে আমরা লিখলাম ফুটবল, এ বয় ইজ প্লেইং ফুটবল। এই যে আমরা এতবার করে যে লিখছি, এগুলো কি? এগুলো হলো অন পেজ এসইও এর একটি উদাহরণ। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এগুলো কি? এগুলো হলো অন পেজ এসইও। এবং ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং হলো একটি পেজের সাথে অন্য পেজে যে কানেকশন করে দিচ্ছি, এটিও কিন্তু আমাদের পেজকে আরো শক্ত করতে হেল্প করে। তাহলে অন পেজ এসইও মোটামুটি আমরা ক্লিয়ার, মেবি মোটামুটি আমরা ক্লিয়ার। ঠিক আছে, আরো আমরা আমাদের ক্লাস আছে আরো বেশি ক্লিয়ার হব। ঠিক আছে, পরে হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও কিন্তু আমরা পড়বো না ক্লাসে। ঠিক আছে, আমাদের কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করি নাই। তো টেকনিক্যাল এসইও কি, ছোটভাবে আমি বুঝাই। টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো, যেটা এভাবে করা হয়েছে যেন আপনার সাইটটি ইজিলি ক্রলিং করা যায় এবং সহজে সে ইন্ডেক্স করতে পারে। এজন্য টেকনিক্যাল এসইওটি ব্যবহার করা হয়। তো এর মধ্যে কি কি আছে? সাইট স্পিড অপটিমাইজেশন, আপনার সাইটটি যাতে দ্রুত লোড হয় সেটার জন্য যা যা কোড দেখা লাগবে, যা যা চেঞ্জ করা লাগবে, সেগুলো কি টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে।
মোবাইল ফ্রেন্ডনেস এর মধ্যে যদি আমি বোঝানো লাগে, আমি ছোট করে বুঝাই যদি আপনারা বুঝতে চান। ধরেন আপনার যে এটা আমার ওয়েবসাইট, স্যারের ওয়েবসাইট কি দেখিয়েছিলাম এ পর্যন্ত একবারও? এটা হলো আমার ওয়েবসাইট। আমি যদি আমার ওয়েবসাইট ছোট করি, সবাই দেখেছেন এখানে একটি বার্গারের মতো ছবি আসছে। 1 মিনিট, সবাই কি দেখতে পাচ্ছেন? মেনু বারটা এখানে এরকম করে হয়ে গেছে, এবং আমি এখানে ক্লিক করলে এগুলো এখানে আসছে। এবং দেখবেন আমি যতটা লেখা করছি, এগুলো এভাবে করে আসছে। তার মানে আমার যদি স্ক্রিন সাইজ, একটি মোবাইলের স্ক্রিন সাইজ এরকম হয়, আমার মোবাইলের স্ক্রিন সাইজ অনুযায়ী সেটা কিন্তু এভাবে আসবে। ঠিক আছে? স্ক্রিন সাইজ যখন ট্যাব সাইজ হবে তখন এরকম আসবে, আরো ছোট সাইজ হলে এরকম আসবে। ঠিক আছে? তো এইটা যে আমি আপনাদের দেখালাম, এটা কি কারণে হচ্ছে? এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস এর কারণে হচ্ছে। আপনার সাইটটি মোবাইল ডিভাইসে সুসংগতভাবে আর কি যাতে কাজ করে, সেটা আপনার দেখা টেকনিক্যাল এসইও এর একটি কারণ। এসএসএল সার্টিফিকেটের ব্যবহার। এসএসএল সার্টিফিকেট মানে হলো, দেখবেন এই যে আমার সাইটের মধ্যে এসটিপিএস এস তো নাই, আমারটার মধ্যে এসটিপিএস এস কেন আসছে হঠাৎ করে? আমারটার মধ্যে এসটিপিএস এস নাই। তো এসটিপিএস এস কি অটোমেটিক? তো এসটিপিএস এস যদি নেই তখন আমার এই সার্টিফিকেট ইউজ হয়। এসএসএল সার্টিফিকেট ব্যবহার যদি এস নেন তাহলে হবে, আর এস না নিলে হবে না। এন্ড এইচটিটিপিএস এস মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। এন্ড প্রোটোকল কাকে বলে? প্রোটোকল হলো এ সেট অফ রুলস যেটা আমাদের ইন্টারনেট ইউজ করার সময় দরকার পড়ে। এইচটিটিপিএস আমাদের অত কিছু জানা লাগবে না আমাদের। তো আমাদের জানা লাগলেই হবে যে যদি আমরা এস নিতে চাই, আমাদের এসএসএল সার্টিফিকেট ব্যবহার করলেই হবে। ওকে? কি বলেছি? এস যদি নিতে চাই, আমাদের মানে আমাদের ওয়েবসাইটকে যদি সিকিউর রাখতে চাই, আমাদের এসএসএল সার্টিফিকেট ব্যবহার করার দরকার পড়বে। ওকে? তারপর সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। যদি আমাদের টাইম থাকে কোনো এক সময় আমি এটা বুঝিয়ে দিব। সাইট ম্যাপ বলতে এক কথায় আমাদের সূচিপত্র এবং রোবট টিএক্সটি ফাইল হলো যে ফোল্ডারে আমরা ঢুকবো না, সেটা হলো রোবট টিএক্সটি ফাইল। ওকে? তো যদি আমরা সঠিকভাবে সাইটটিকে যাতে ক্রল করতে পারে, তাই আমরা সাইট ম্যাপ এবং রোবট টেস্ট ফাইল ইউজ করি। যদি আমার কোনোদিন সময় হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। ওকে? তো এটার জন্য আমাদের টেকনিক্যাল এসইও দরকার পড়ে, আমাদের যেটা ক্লাস হচ্ছে না। ঠিক আছে? অফ পেজ এসইও আমাদের ক্লাস আছে। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের এমন কার্যকলাপ যেটা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে আমাদের সাহায্য করে। ঠিক আছে? তো এর মধ্যে আছে ব্যাকলিক বিল্ডিং। ধরেন আমাদের অফ পেজ এসইও বলতে আসলে কি বোঝায় সেটা আমি বুঝাই। ধরেন আমরা আমাদের পেজের সম্পর্কে আমরা ভালো কিছু বলতে চাই ফেসবুকে। ঠিক আছে? আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমরা কি বলবো? আমাদের ফেসবুকে বলবো এবং আমাদের ব্যাকলিঙ্ক করে দেব। তো এটাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। আমরা কি কিছু বুঝতে পারছি? বা আমরা যে ফেসবুক নিয়ে চিন্তা করতে চাই, ফেসবুকে সম্পর্কে, ফেসবুকে লিখলাম, এটি পোস্ট দিলাম, এবং এই ফেসবুকের সম্পর্কে আমরা প্রিন্টারেস্টে ব্যাকলিংক করে দিলাম। মেবি আমরা বুঝতে পারছি না। ধরেন আমরা ফেসবুককে আমরা মার্কেটিং করতে চাই, তাহলে আমরা কি করি? আমরা প্রিন্টারেস্টে পিন লিখি না, এবং প্রিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর পোস্ট দিই, দেই না? এবং এটি পিন দিয়ে দিই। এই যে আমরা যে কাজটি করছি, এটাকে আমরা অফ পেজ এসিও বলে থাকি। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? অফ পেজ এসিও কি?
আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের কন্টেন্টের বাইরে অন্য ওয়েবসাইটে যে কাজগুলো করি সেগুলো আমরা কি বলে থাকি? আমরা অফ পেজ এসিও বলে থাকি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? না ক্লিয়ার হলে আমাকে বলেন, স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তো এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমটা ব্যাকলিঙ্ক বিল্ডিং। মানে আমাদের কিন্তু ব্যাকলিঙ্ক না থাকলে কিন্তু এটা ভালো হবে না। যত ভালো এবং মানসম্পন্ন ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করব তত বেটার হবে। ঠিক আছে। পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইট হোক বা আমাদের কন্টেন্ট হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের শেয়ার করলে আমাদের ওয়েবসাইটটি আরো এসইও, অফ পেজ এসইও মিডিয়া, অফ পেজ এসইও ফ্রেন্ডলি হবে। ঠিক আছে। আর আমাদের ওয়েব পেজটি বা আমাদের কন্টেন্টটি যেহেতু আমরা সবাইকে জানান দিতে চাই, তো আমরা যদি গেস্ট ব্লগিং করি, মনে করেন আমাদের বিবিসি হতে পারে বা অন্যান্য বড় বড় ওয়েবসাইট আছে, সেখানে আমরা কি করবো, একটি গেস্ট পোস্ট লিখলাম এবং আমাদের পেজে, ধরেন ফেসবুক পেজ বা পিন্টারেস্ট পেজ, যদি আমরা এটি ব্যাকলিঙ্ক করে দেই, তাহলে সেই পেজের ইউজাররা কিন্তু আমাদের পেজ সম্পর্কে জানতে পারবে। তো এটিও কিন্তু একটি ভালো ওয়ে অফ পেজ এসইও করা। ওকে। পরে ইনফ্লুয়েন্স মার্কেটিং। ধরেন আপনার ওয়েব পেজ সম্পর্কে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে যদি ইনফ্লুয়েন্সাররা জানতে পারে তাহলে, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো প্রচার হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আরো বেটার প্রচার ইয়ে হবে। এই প্রচার করাটা আর কি, মনে করেন আমাদের আহ, একটা উদাহরণ দেই। যেমন ধরেন এই যে রাফসান্দা ছোট ভাই, আমি প্রায় দেখি। তো উনি ধরেন আপনার ফেসবুক পেজ নিয়ে কিছু সবাইকে বলল। ঠিক আছে, তাহলে আপনার একটা মার্কেটিং হলো না? এই মার্কেটিং করাটাও কিন্তু একটি অফ পেজ পেজের, অফ পেজ এর উদাহরণ। তো আমরা অফ পেজ এসিও সবাইকে বুঝতে পারছি। কেউ কোনো কথা বলছেন না, আমি ধরে নিলাম সবাই বুঝতে পারছি। তো আজকের আমাদের লাস্ট টপিক লোকাল এসিও। লোকাল এসিও হলো আমাদের নিজের আহ, আমাদের যে জায়গাটা, জায়গার উপরে যে মানে জিওগ্রাফিক্যাল এরিয়াতে ধরে টার্গেট করে যে বিজনেসটা, যে এসইওটা করে থাকি, সেটিকে আমরা লোকাল এসইও বলে থাকি। ঠিক আছে, এটা উদাহরণ আমি দেই। ধরেন মিরপুরে আপনার একটি দোকান আছে। তো আপনার তাহলে আসল লোক, আপনি তাহলে যদি এসইও করতে চান, তাহলে এসইওটা কি মিরপুর বেসড হবে নাকি বাংলাদেশ বেসড হবে? মানে ওই দোকানের আসল ক্লায়েন্ট কি? আপনারা কেউ কি আছেন আমার সাথে, নাকি সবাই চলে গিয়েছেন? তো এই দোকানের মেইন ক্লায়েন্ট কি হবে? মিরপুরের আশেপাশের দোকান, মিরপুরের আশেপাশের মানুষরা হবে নাকি পুরো বাংলাদেশ হবে? কেউ কি বিষয়টা বুঝতে পারছেন? অবশ্যই মিরপুরের আশেপাশে যারা আছেন তাই, তারাই হবে, তাই না? তো এই যে মিরপুরের আশেপাশে যে হবেন, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি 23 জন আছে মাত্র। তো 23 জন কি আছে নাকি সেটা জিজ্ঞেস করছি। তো এই যে মিরপুরে, এই যে আমরা লোকেশন ভিত্তিক এই মিরপুর 23 জন যে আছে তাদেরকে ধরে যে আমরা এসইও করব, সেটা কি আমরা লোকাল এসইও। ঠিক আছে। তো এর মধ্যে কি কি আছে? গুগল মাই বিজনেস অপটিমাইজেশন। তো আমরা গুগলকে, যে আমরা নিজেদের ইমেলটাকে আমরা যে গুগলের ম্যাপে বসিয়েছিলাম, এটাই কিন্তু গুগল মাই বিজনেস অপটিমাইজেশন। ঠিক আছে। তারপর লোকাল কিওয়ার্ড ব্যবহার করে, যেটা আমি একটু আগে বুঝলাম, মিরপুর এর নাম দিয়ে, তারপরে আমরা লোকাল আমাদের ওয়েবসাইটটি যদি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেই বা আমাদের ওই দোকানটিকে সম্পর্কে বিভিন্ন জায়গায় যদি দিয়ে দিই, তো এটাকে আমরা বলি লোকাল ডাইরেক্টরি লিস্টিং। এটিও কিন্তু একটি লোকাল এসইওর উদাহরণ। এবং সবারকে যদি এটি রিভিউ এবং রেটিং সংগ্রহ করতে বলি, এটিও কিন্তু একটি বেটার ওয়ে লোকাল এসইও করার। ঠিক আছে। তো আমি আর আপনাদের আরো এক্সট্রা কিছু পড়াবো না, এটুকুই থাকুক। আরো এক্সট্রা কিছু পড়তে চান? মেবি আপনাদের আর ইন্টারেস্ট নাই এক্সট্রা কিছু পড়ার, তাই না?
উর্মি আক্তার বলেছেন, কোশ্চেন ছিল, ঠিক আছে। আমি উর্মি আক্তারকে নিই, তারপর হ্যান্ড রেজ গুলো নেই। হেড লোড। হ্যাঁ, উর্মি আক্তার আপু বলেন। আপনাকে আনমিউট করেছি, উর্মি আক্তার আপু। উর্মি আক্তার আপু কিছু বলবেন? আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, বলেন। কথা বলতে হবে। হ্যাঁ, শেষ শেষ। যেতে পারেন, যেতে পারেন। আমি আর এক্সট্রা কিছু পড়াচ্ছি না আজকে, আর থাকুক। মাথায় ঢুকে নাই, রেকর্ড কয়েকবার দেখতে হবে। জি, ঠিক আছে, মেসেজে লেখেন উর্মি আক্তার আপু, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বিষ্ণু ভাইয়া বলেন। বিষ্ণু ভাইয়া কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, ভালো আছেন? জি, আছে মোটামুটি, বলেন। স্যার, আমি গত ক্লাসে তো বলছিলাম যে আপনার ভিডিও মোবাইলে চালায় আমি ল্যাপটপে অনুশীলন করতে চাই ধারাবাহিকভাবে, কিন্তু সেটা তো সমস্যার সমাধান করতে পারিনি স্যার। কোন সমস্যার সমাধান করতে পারেননি আপনি? আ- আপনার ক্লাসের ভিডিও মোবাইলে চালু রেখে, শুনছেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম আপনি আপনার পিসিতে ইয়ে করবেন, ফেসবুকে কানেক্ট করবেন, তারপরে আপনি ফেসবুকে ঢুকবেন। ওটা পারেননি হ্যাঁ, না আমি ঢুকে পারিনি স্যার। আমি মানে আপনি। বিষয়টা হচ্ছে যে আপনি যখন যে মনে করেন আপনি গুগলে যেতে বললেন, আমি গুগলে গেলাম, গুগলে যে বললেন আমার নাম লিখতে, আমি নাম লিখলাম, ঠিক এইভাবে আমি কাজটা করতে চাই। আপনি ফেসবুক, আপনি, আমি বললাম, আমি এখন গুলিয়ে ফেলেছি। আপনি আমাকে বললেন যে আপনি ক্লাসে, আপনি পিসি দিয়ে আমাদের ক্লাস করতে চান, তাই না? তো আমি আপনাকে বলেছি যে আপনি যাতে গুগল ক্রোম দিয়ে ফেসবুকে জয়েন হন আমাদের সাথে। তো আপনি জয়েন হয়েছেন, তাই বলেছেন আমাকে। এবং আপনাকে বলেছি ফেসবুক গ্রুপে গিয়ে ফিচার থেকে জুম অ্যাপটি যদি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনি ইজিলি জয়েন হতে পারবেন। আপনি বলেছিলেন সেটা করেছেন, তাই তো? হ্যাঁ, 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 করছি। তাহলে আপনি তো অলরেডি আমাদের সাথে পিসিতে কানেক্ট হয়ে যাওয়ার কথা, তাও কি হননি? হ্যাঁ, কানেক্ট হয়েছি, কিন্তু বিষয়টা আমি আপনাকে সঠিক বুঝাতে পারিনি। বলছি আপনার তো ক্লাসের ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, মনে করেন 10 নম্বর ভিডিও আমি মোবাইলে অন করলাম। আপনি পিসিতে অন করতে পারবেন। না, আমি বলি স্যার, জি। মোবাইলে অন করলাম, মোবাইলে চলতেছে। এখন মোবাইলে সে মোবাইলে যখন চলতেছে, আপনি বললেন যে আপনি গুগলে ক্লিক করেন। আমি ঠিক পিসিতে গুগলে ক্লিক করব। হুম। তারপরে আপনি সেখানে বললেন যে আপনার নামটা ওইখানে লেখেন। আমি নামটা লিখলাম, আমি এইভাবে আর কি অনুশীলন করতে চাই। সেটা কিভাবে করব পিসিতে? আমাদের সব ক্লাস পিসিতেই হয়। আপনি যেটা করবেন, যখন আমাদের ক্লাসটি রান হচ্ছে, ঠিক আছে, ধরেন আমাদের এখানে একটা, ধরেন আমাদের এখানে একটা ভিডিও চলছে, ঠিক আছে। হ্যাঁ, এটা না, আমরা এখানে যাই। এলডিএম 109 ব্যাচে আজকে ঠিক আছে। আপনি মোবাইল দিয়ে যেহেতু আছেন, আপনার মোবাইল দিয়ে এটা দেখবেন। এবং এখানে আমি যেভাবে যেভাবে দেখিয়েছি, এটা আপনি পিসিতে করতে থাকবেন। আপনার সামনে তো মোবাইল রেখে দিচ্ছে, হ্যাঁ, এখানে তো দেওয়াই আছে কোথায় কোথায় যাবেন। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি আপনাদের, ঠিক আছে না? দেখেন এখানে লেখা আছে না, হ্যাঁ, কোথায় আছে কোথায় স্যার। যাবেন। হ্যাঁ, সবই তো লেখা আছে কোথায় কোথায় যাবেন। এই যে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি কোথায় কোথায় যাবেন, এখানে কিন্তু সবকিছু বলাই থাকবে। যেমন জিএলপি যাচ্ছি, ইএলপি যাওয়ার পরে এখানে আমি লিখেও রেখেছিলাম, ঠিক আছে, গো টু হ্যাঁ, হ্যাঁ, ইয়েলপ এন্ড হ্যাঁ। ট্যাপ, এটা লিখে দিয়েছিলাম। তাহলে এতে সমস্যা কোথায় হয়েছে? যে আমি
মানে সেভাবে কাজটা করতে পারতেছি না। আমি লিখে দিয়েছি, বলে দিয়েছি, এরপরে আপনি করতে পারছেন না। তো সমস্যাটা কোন জায়গায় পড়ছে সেটা আমাকে বলতে হবে। আমি তো তাহলে স্যার আছি, তাই আমি না? আজকে, হ্যাঁ আমি আজকেও তাহলে আমি আরো একটু চেষ্টা করি। হ্যাঁ, আমাকে পিন পয়েন্ট করে যদি একটু বলতে পারেন। আমি তো আছি, তাই না? আমি হ্যাঁ একটু হ্যাঁ সর্বোচ্চটা ট্রাই করি যে আমাকে পিন পয়েন্ট করে বলেন যে আসলে সমস্যাটা কোথায়, তাহলে আমি হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে, ভাইয়াকে আনমিউট করলাম। আমাদের উর্মি আক্তার আপু বলেছে যে একটা ডেমো নিয়েছিলেন স্যার, একটা সময় ডেমো নিয়েছে, একটা কোশ্চেন ছিল, আনসারটা ছিল, সাবমিট করার কথা ছিল। সাবমিটে ক্লিক করলে প্রপার কোশ্চেনটা আসবে। ওকে, আপু জিজ্ঞেস করেছেন যে আমাদের যে, আমি মিড টার্ম এক্সামের শিটটা যদি ওপেন করি, উর্মি আক্তার আপু জিজ্ঞেস করেছেন যে যদি আমি ভিউজ করে ক্লিক করি, এখানে কোশ্চেন আর আনসার দুটোই আসবে নাকি, তাই না আপু? এরকম কিছু জিজ্ঞেস করেছিলেন। তাহলে আপু, এখানে আপনি দেখেন আপনার কোশ্চেন আসবে এবং এমসিকিউর মধ্যে এমসিকিউ গুলো আপনি দেখতে পারবেন। আর কোশ্চেনের মধ্যে, ওকে, আপনি বলেছেন নেক্সট কোশ্চেনে যাবেন কিভাবে। এখানে আপনার স্ক্রলিং এর মতো জায়গা থাকবে, আপনি নিচে নিচে যেতে পারবেন। স্ক্রলিং করেছেন না আপু মোবাইলে? স্ক্রলিং কিভাবে করেছেন? আমরা নিচে যেভাবে আছে সেভাবে স্ক্রলিং করেছি, এভাবে এভাবে স্ক্রলিং করেছি না? এভাবে করে। তো মোবাইলে যেভাবে স্ক্রলিং করেন সেভাবে স্ক্রলিং করে নিচে যেতে পারবেন, ঠিক আছে? আগের ক্লাস নিয়ে কোশ্চেন আসবে, আমি বলেছি 1 থেকে 13 নাম্বার পর্যন্ত আপনার কোশ্চেন থাকবে, 13 নাম্বার ক্লাস পর্যন্ত, ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাস আপু। তো 1 থেকে 13 নাম্বার পর্যন্ত থাকবে। আমি আপনাকে এক্সট্রা আরো বলেছি কি, 12 এবং 13 ক্লাসের বেশি কোশ্চেন আসবে, বলেছি না আপু? 12 নাম্বার ক্লাস হলো আজকে, এবং আগামী ক্লাস থেকে একটু বেশি কোশ্চেন আসবে। আর বাকি যে ক্লাস আমি পড়িয়েছি যেগুলো, ওগুলো যদি বুঝে থাকেন ওখান থেকে আপনারা আসবে। অত টেনশন নেওয়ার কারণ নেই, শুধুমাত্র ক্লাসগুলো বুঝলেই আনসার দিতে পারবেন। ওকে। হ্যাঁ, স্যামসাং এস এম ভাইয়া বলেন। আর যদি ক্লাস না বুঝেন আনসার দিতে পারবেন না, স্যামসাং এস এম ভাইয়া বলেন। না স্যামসাং, না, এক্সাম পিছানো সম্ভব না। পিছানো সম্ভব না, ইয়ে করা সম্ভব না, মানে আমাদের ইয়ে অনুযায়ী। তো হ্যাঁ বলেন। আমি নাইমা সুলতানা বলছি। ওকে, নাইমা আপু বলেন। আমি A to Z ওই উম, ইয়ে থেকে ডাটা শিটে নিতে পারছি না। ওকে, আপুর কোশ্চেন হলো আপনি কি মোবাইলে নাকি পিসিতে? মোবাইলে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন নাকি আমি পিসিতে দেখিয়ে দিব, কোনটা? আপনি পিসিতে দেখালে তো বুঝতে পারবো না, মোবাইলে হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আপনি আপনার আহ, মোবাইলটা শেয়ার করেন। দাঁড়ান। শেয়ার, শেয়ারে চাপ দিয়েছি, এবার কোথায় যাব? শেয়ারে ক্লিক করে দেখেন, ওখানে স্ক্রিন একটি অপশন আছে। স্ক্রিন। স্ক্রিন এ ক্লিক করলে দেখবেন অনেকগুলো অ্যাপ এসেছে। স্ক্রিনে ক্লিক করলে দেখবেন প্রথমে অনেকগুলো আপনার কাছে পারমিশন চাবে, সবগুলো অ্যালাউ করার পরে আপনার কাছে অনেকগুলো অ্যাপের ইন্টারফেস আসবে, ওখান থেকে জুমকে সিলেক্ট করবেন। হ্যাঁ, অ্যাপ এসেছে। হ্যাঁ, ওখান থেকে জুমকে সিলেক্ট করবেন, মানে জুমকে পারমিশন দিবেন।
জুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম। জুমকে পারমিশন দেওয়ার পরে হয়েছে। আবার, হ্যাঁ, জুমকে পারমিশন দেওয়ার পরে আবার আপনি ব্যাক করবেন আমাদের আমাদের কাছে আমাদের কাছে জি, ব্যাক করে ব্যাক আবার শেয়ার করেছি। থেকে শেয়ার স্ক্রিন দিবেন। শেয়ার স্ক্রিন। যা যা বলবে সবই ওকে ওকে দিয়ে স্ক্রিন শেয়ার হয়ে যাবে। ও, যা যা বলবে সব ওকে দিয়ে দেবো। শেয়ার ইটি। শেয়ার ইট না, শেয়ার স্ক্রিন। হ্যাঁ, যে দিয়েছি। শেয়ার স্ক্রিন, তারপরে ওকে আসবে, অ্যালাও হয়েছে। আসবে। শেয়ার, না এরকম তো কোথায়? আগেবার যেভাবে গিয়েছিলাম সেই সেম ভাবেই যাবেন। সেম ভাবে যাব। হুম, দিয়েছি। হ্যাঁ আপু, আপনার স্ক্রিনটি শেয়ার হয়েছে। একটু ওয়েট করতে হবে, আপনার মানে নেটের অবস্থা ভালো না। দাঁড়াও, ওটা কি বলে? আসছে আসছে আপু। আসছে। আমার কি ওই ব্রাউজার ওপেন করব? হ্যাঁ, ব্রাউজার ওপেন করেন। হ্যাঁ আপু, আসেন। হ্যাঁ, মিসেসে ঢুকেন। হ্যাঁ, এই যে ঢুকেছি। হ্যাঁ, এখন আপনি, হ্যাঁ আপু ঠিক আছে, আপনি যে কোনো একটা কিছু নিয়ে সার্চ দেন। সার্চ দিব। কি বিষয়ে দিব স্যার? ক্লথ দিয়ে সার্চ দেন বা অ্যাডভার্টাইজমেন্ট সার্চ দেন। ক্লথ দিয়ে সার্চ দেন, দুইটা বা তিনটা আসবে। এখান থেকে আগে ইউনাইটেড স্টেটস দিয়ে। দেশটা সেটিং করে নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই, আগে ইউনাইটেড স্টেটস খুঁজেন। জি জি জি। যে কোনো দেশ দিলে হবে না? না, ইউএসএ দিতে হবে? ইউএস ছাড়া এখন ডাটা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। USA কই গেল? হুম, না 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 না, দিয়েছি। পেয়েছেন আপু? দিয়েছি। তাহলে আপনার যদি এবার ইয়ে লোকেশন, দিয়ে দিই। হ্যাঁ এখন ক্লথ লেখেন। ওখানে না আপু, ও সরি। হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, ওই জায়গায়। জি 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 জি। এই যে এখানে। ক্লথ লিখবো। হ্যাঁ, ক্লথ লেখেন। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে দেবো, তাই না? ক্লথের মধ্যে নাই, দাঁড়ান। দিয়েছি। রিয়েল এস্টেট এজেন্ট লেখেন তার চেয়ে। জি, দিয়েছি। রিয়েল এস্টেট এবার এজেন্ট ওই, লেখেন, ক্লথের জায়গায় রিয়েল এস্টেট এজেন্ট লেখেন। তাহলে কি দিব? ব্যাক করেন। আচ্ছা আচ্ছা, ব্যাক করতেছি। এই যে আপনি ক্লথ বানান ভুল লিখেছেন, ওইখানে লেখেন রিয়েল এস্টেট এজেন্ট। ওখানে লিখবো রিয়েল এস্টেট এজেন্ট। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
রিয়েল এস্টেট এজেন্ট, REAL লিখছি। STATE, রিয়েল এস্টেট এজেন্ট লেখেন, কনস্ট্রাকশন না, রিয়েল এস্টেট এজেন্ট। ও আচ্ছা আচ্ছা। রিয়েল এস্টেট, ওখানে আবার এস কেন অত জায়গা কেন রেখে এস লিখেছেন বুঝলাম না। এজেন্ট, হ্যাঁ, সার্চ দেন। আসছে তো কিছু না, দেখেন জি অনেকগুলো আসছে। আসছে। আর অন্য জায়গায় ক্লিক না করে ওই যে দেখেন ওয়ানের আর নিচে দেখেন, নিচে, ওখানে ওখানে না, আপনার এই জায়গায় না, কোন জায়গায় আছে? ওই যে দেখেন নিচে যে সার্চ বাটন আছে তার পাশে দেখেন পাজলের মতো বাটন আছে। ক্লাস দেখেননি ও আপনি? আচ্ছা আচ্ছা। আপনি ক্লাস দেখেননি? ক্লাস না দেখলে তো এটা খুঁজে দেখেছি পাওয়া কি? দেখেছি স্যার, কিন্তু তাহলে পাজলের বাটন খুঁজেন। এই যে পাইছি পাইছি এটা। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে ক্লিক করেন। হ্যাঁ, ট্রাই অ্যানাদার বাটন, ট্রাই টু টেবিল। হ্যাঁ, হ্যাঁ হয়েছে তো। এখন পাইছে না? দেখি একটু শীটটা ওইদিকে নিয়ে দেখেন, দেখি ঠিক আছে নাকি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করেন। ইন্স্যুরেন্স কলিং এ সেভ করবো না স্যার? ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করেন, ইনফারেন্স স্ক্রলিং দেখেন লেখা আছে এই 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 বাটনে? ওখানে। ইনফারেন্স স্ক্রলিং একটাই লেখা ছিল, ক্লাসের মধ্যে দেখিয়েছি কিন্তু। জি জি। হ্যাঁ, তারপরে দিবেন হলো স্টার্ট স্ক্রলিং। ক্লাস না দেখলে এগুলো বোঝানো খুবই কঠিন, কারণ হাতড়াবেন। ঠিক আছে, ওকে। জি একটু কলারিং স্টপ লেখা আছে, তাহলে যে এক্সএলএক্স নিয়ে নেন, একটা নিলেই হয়, এক্সএলএক্সও নিতে পারেন। দেখেন CSV বা এক্সএলএক্স একটা নিলেই হবে, নেন। জি জি। নিচেরটা দিয়ে দিব? একটা, হ্যাঁ একটা দিলেই হয়, নেন, যে কোনো একটা নেন। কই ক্লিক করলেন? আমি বলছি CSV তে ক্লিক করতে, CSV বা এক্সএলএক্স এ ক্লিক করতে, দুটোর মধ্যে একটা ক্লিক করছেন? ক্লিক করেছেন? না না স্যার, করি নাই এখনো। ক্লিক করেন। সেভ করবো না স্যার? ওইটাই তো সেভ করা, CSV। করেছি করেছি। ঠিক আছে, CSV ক্লিক করছেন, ক্রসে ক্লিক করেন। ক্রসে? আচ্ছা, ক্রসে ক্লিক করলাম। হ্যাঁ, ডাউনলোড? ডাউনলোড এগেইন। জি করছি, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখন গুগল ক্রোমে যান। গুগল ক্রোমে? এখান থেকে করতে পারেন এখানকার সার্চ এখান বাটনেই দিয়ে দিব? এখান থেকে করতে পারেন, গুগল ক্রোমেও করতে পারেন, যেখান থেকে খুশি। আচ্ছা, গুগল ক্রোমে কি লিখবো হ্যাঁ, স্যার? এখান থেকে আপনি এই যে 9 ডটসে যান। 9? আরে বাবা, এখান ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করছি। ওখানে দেখেন 9 ডটস আছে, আপনি এখানে সাইন ইনই করেন নাই, আপনি গুগল ক্রোমে যান। গুগল ক্রোমে এই ব্রাউজার থেকেই যাব না অন্য কোথাও যে? অন্য গুগল ক্রোম আর একটা ব্রাউজারের নাম। ও আচ্ছা।
গুগল ক্রোম চিনেন না? আমার জি স্টুডেন্ট জি হয়ে জি, ওই যে। হ্যাঁ, সেটা তো চিনি। হ্যাঁ, এখানে এখানে গুগল লেখেন, গুগল লেখেন আপনি। গুগল, আচ্ছা লিখছি, লিখেছি। GLE, GLE, ইয়েস, গো, এন্টার দেন। দিয়েছি। দেননি? হ্যাঁ, আপনি এখানেও সাইন ইন করেননি। গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করা লাগবে না? সাইন ইন করতে হবে, হ্যাঁ? আপনার গুগল অ্যাকাউন্টে আপনি সাইন ইন করবেন না? সাইন ইন করতে হবে, সাইন ইন না করলে ইউজ করতে পারবেন না। ঠিক আছে? এই জন্যই হচ্ছে না বুঝি। হ্যাঁ, এই জন্যই হচ্ছে না। তারপরে ডেস্কটপ মোডে ইউজ করতে হবে, ঠিক আছে? জি ওকে, তাহলে এটা করেন। জি ওকে, তাহলে আমি কেটে দিলাম। জি ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য আসি। ওকে, জি। সবাই ভালো থাকেন এবং গুড নাইট। ও, আমাদের আরেকবার বলেছেন স্যার, অ্যাড বিজনেসের আরেকজনের কোশ্চেন দেখি। হ্যাঁ, ওরিয়েন্টেশন আপু বলেন। বুঝিনি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার, পেড ক্যাম্পেইন এগুলো স্যার করতে পারতেছি না। কি সমস্যা হয়েছে? স্যার সমস্যা বলতে পোর্টফোলিও এটা মানে ঠিকভাবে করতে পারতেছি না। ওই যে পাসপোর্ট লাগে, ডুয়াল কারেন্সি কার্ড লাগতেছে, নাম্বার। ডুয়াল কারেন্সি কার্ড তো আপনার এই মুহূর্তে লাগছে না, তাই না? নাম্বার তো নাই। শুনেন, আপনি যখন পোর্টফোলিও করতে যাবেন তখন কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড লাগছে না। ওকে, এখন আপনি এখন তো অ্যাড, মানে না করলে প্রবলেম হবে না, যখন আমি মানে ওইটা করি তখন না হয় এড করতে পারবো না। আপনি একটা বিষয়টা চিন্তা করেন। আপনি এখন একটা দোকানে যাচ্ছেন, ঠিক আছে? দোকানে গিয়ে আপনি 1 কেজি চাল দেখতেছেন, দেখছেন। দোকানদারে বললেন আমি একটু 1 কেজি চালেরটা একটু দেখি। সে আপনাকে হাতে দিল, আপনি হাতে দেখে ওটা রেখে দিলেন। এর জন্য কি আপনার টাকা দেওয়া লাগবে? না। তো এখানে বিষয়টি সেরকমই। আপনি যাবেন, গিয়ে ওর ফিচার গুলো দেখে আসছেন। এজন্য আপনার টাকা দেওয়া লাগবে না, টাকা অ্যাড করা লাগবে না। বিষয়টিকে আমি বুঝতে পেরেছি। জি স্যার, বুঝছি। কিন্তু যখন এখন আপনি স্যার চালটি কিনতে যাবেন তখন আপনার কি করা লাগবে? তখন পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তখন পেমেন্ট করতে হবে। আমরা তো, আপনাকে আমি এখনই বলিনি যে এখন আপনি অ্যাড রান করতে বসেন। আপনি তখনই অ্যাড রান করবেন যখন আপনার ক্লায়েন্ট বলবে বা আপনি একটা বিজনেস করছেন যেটা আপনার অ্যাড রান করার খুবই দরকার, তাই না? জি স্যার। আপনি তো এখন অ্যাড রান করার দরকার পড়ছে না। তো আপনি এখন যেটা করবেন, যেটা আমি বলেছি, ফেসবুক পেজ করবেন। ফেসবুক পেজ করে আপনি পোর্টফোলিও একটি রেডি করে রাখবেন যাতে আপনার প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? পোর্টফোলিও জি করতে পারেন, পোর্টফোলিও করে ওখানে আপনার পেজটি অ্যাড করলেন প্র্যাকটিস রাখার জন্য, তাই না? এবং ওইখানে পোর্টফোলিওর মধ্যে যাতে ভবিষ্যতে আপনি ক্লায়েন্টকেও অ্যাড করতে পারেন, এটা অ্যাড করার ট্রাই করবেন আর কি, ঠিক আছে? যাতে না হলে একটা ফ্রেন্ডকে অ্যাড করে দেখলেন যে করা যায় নাকি যায় না, এরকম আর কি, ঠিক আছে? জি স্যার। এটার জন্য কি আপনার ডুয়াল কারেন্সি কার্ড কোনো দরকার পড়ছে? না স্যার, মানে এটা যদি এখন আমি না করি তাইলে মানে আমার তো পরবর্তী আপনার প্রবলেম হবে না সেটার জন্য হ্যাঁ, টেনশন বিষয়টা হচ্ছে। এটাই যে এখন, যেমন আমি মানে যে একটু যখন আমি আগে ক্লায়েন্ট যাব, কাজ আপনাকে, করব, তখন আমার মানে ওরা যখন পেমেন্ট করবে তখনের ক্ষেত্রে এটা কাজে লাগবে, সেটা তো বুঝলাম, কিন্তু আমি এটার জন্য কি মানে আদার্স অন্য অন্য কাজ করবো যে মানে এটার কোনো প্রবলেম হবে কিনা, যেমন অন্য ক্লাস করে আমি যদি কাজ করতে যাই মানে প্রবলেম হবে কিনা সেটার জন্য। বিষয়টি শুনেন। এই যে একটু আগে একটা আপু ঝামেলায় পড়লো, তাই না? আমি কিন্তু এখন এটা সলভ করে দিলাম, কারণ এখন কিন্তু আমরা লাইভ ক্লাসে আছি। এখন
ক্লাস মনে করেন আমাদের 30 32 যে করে ক্লাস হোক, তখন আপনার হঠাৎ ক্লাস শেষ হয়ে গেল। তখন আপনি আমায় বললেন, স্যার এখন আমার ব্যাচ শেষ, ক্লাস শেষ, এখন আমি সমস্যায় পড়ে গেছি, এখন আপনি আমার জন্য সোলো একটি জুম ক্লাস ওপেন করেন যাতে আমি আমার সমস্যা সলভ করতে পারি। আমার পক্ষে সম্ভব? আছে। আমার কথা একটু কড়া করে বলি, ঠিক আছে? কিন্তু আমি আসলে এভাবে কথা বলি, ঠিক আছে? তো বিষয়টিকে আমি বুঝতে পারছি কেন আমি ফোর্স করি। জি স্যার। যে আপনার সমস্যাটি যদি একটু আগে আগে ধরেন, তাহলে আমি সমস্যার সলভটা একটু আগে আগে আপনাকে দিতে পারি, ঠিক আছে? আর এখন যদি আপনার অনেক ব্যস্ততা থাকে, আমি তো আপনি ফোর্স করবো না, তাই না? যে আপনার সব কাজ বাদ রেখে আপনার আহ, খুবই দরকারি কাজ বাদ রেখে আপনি এটা নিয়ে বসে থাকেন, এটা তো আমি আপনাকে বলবো না। আপনাকে জাস্ট বলছি যে যখন আপনি এটা নিয়ে বসবেন, তখন যদি আপনার এই কাজটি রেখে দেন, পরে যখন এটার খুব দরকার পড়বে তখন আমাকে নাও পেতে পারেন। মেসেঞ্জারে আমি হেল্প করি, ঠিক আছে, মেসেঞ্জারে আমি হেল্প করি। এই বলে আপনার জন্য কিন্তু আমি আলাদা ক্লাস বানিয়ে দিতে পারবো না, তাই না? জি স্যার। বিষয়টি ক্লিয়ার? জি স্যার। আর আপনি পরে করেন বা এখন করেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? ওকে আপু। জি স্যার, ওই পিপল ইনভাইট এন্ড আপনার পার্টনার অ্যাড কিভাবে করবে ওইটা করতে পারতেছি না। পার্টনার অ্যাড করার জন্য আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনি যাকে অ্যাড করবেন, তারও কিন্তু এটি বিজনেস একটি পোর্টফোলিও থাকতে হবে। তার কি পোর্টফোলিও আছিল? তার আমি মানে বুঝতে পারিনি। স্যার এগুলো সবগুলা আপনার ওই যখন ওরা পেমেন্ট গুলা করবে তখন ক্ষেত্রে মনে হয় কাজে লাগবে। পেমেন্ট করার জন্য তো লাগছে না, মনে করেন আপনি আহ আপনার একটা ফ্রেন্ডকে অ্যাড করবেন, ঠিক আছে, জাস্ট দেখার জন্য। তাকে বললেন যে তুমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করো, আমি তোমার অ্যাড করি পার্টনার হিসেবে। করতেই তো পারেন। দেখলেন কাজ হচ্ছে নাকি হচ্ছে না, জি তাই না? স্যার। বুঝতে জি। পারছি। জি স্যার। ওকে, ওকে। ক্লিয়ার। সালাম আলাইকুম। ওকে, জি ঠিক আছে, স্যার, তাহলে আমি ধন্যবাদ। আজকের জন্য আসি, এবং গুড নাইট।